হ্যালো, স্ক্রিন দেখা যায়? Yes, sir. ওকে। সো লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি যতটুকু পড়ছিলাম ডেডলক প্রসেস সিনক্রোনাইজেশনের, ওই জায়গা থেকে আমরা আজকের পার্টটা শুরু করতেছি। আমরা এই যে সলিউশন টু ফার্স্ট ভেরিয়েশন এই জিনিসগুলো আগেই দেখে ফেলছি, রিডার রাইটার প্রবলেম। সো আজকে আমরা আরেকটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে ডাইনিং ফিলোসফার প্রবলেম। সো এই প্রবলেমগুলোর মেইন জিনিসটা কি ছিল, মানে মেইন অবজেক্টিভটা ছিল যে ডেডলক অ্যাভয়েডেন্স করা, তাই না? যে আমরা হচ্ছে কিভাবে কাজ করলে যে মাল্টিপল প্রসেস যখন একটা ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করার জন্য অ্যাটেম্প নিবে, তখন যেন কেউ ডেডলকে না পড়ে। তো ডেডলক জিনিসটা কি বেসিক্যালি, কারো মনে আছে যে ডেডলক জিনিসটা কি? আচ্ছা, ঠিক আছে। সো আমরা একটু দেখি যে প্রসেস সিনক্রোনাইজেশনের আসলে আহ, কি ধরনের কি ছিল। আমরা একটু ডাইনিং ফিলোসফার প্রবলেমটা একটু দেখি, তাহলে আমরা আইডিয়াগুলো একটু একটু করে বুঝতে পারবো। সো বেসিক্যালি এখানে যদি আপনারা দেখেন যে ডাইনিং ফিলোসফার প্রবলেমটাকে এইভাবে ডিফাইন করা হয়েছে যে এখানে একটা টেবিল আছে। এখন এই টেবিলে হইতেছে লেটস সে এইখানে হইতেছে একটা ভাতের বাটি আছে, এই টাইপের কিছু একটা, এবং এখানে ভাত আছে। তো এখন যেটা হয়েছে যে এই টেবিলে 5 জন মানুষ বসতে পারে। সো 1 2 2 3 4 5। সো এই 5 জন মানুষ যেটা করে যে তাদের যখন নাকি ক্ষুধা পায়, তারা হচ্ছে যে এই চপস্টিক দিয়ে ভাত, এখান থেকে ভাত নিয়ে ভাত খায়। সো দেখেন এখানে, এখানে 5 জন মানুষ আছে, কিন্তু চপস্টিক আছে কয়টা দেখেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, এখানে চপস্টিক আছে 5টা। ওকে, এবং মানুষ আছে কয়জন? মানুষ আছে 5 জন, মানে ফিলোসফার গুলোকে এক একটা ইন্ডিভিজুয়াল হিসেবে কনসিডার করা হচ্ছে। ঠিক আছে, এখন জিনিসটা যেটা হচ্ছে, যখন কারো একজনের ক্ষুধা পায় এবং সে ভাত খেতে নেয়, তখন সে এট এ টাইম 2টা চপস্টিক নেয়। নর্মালি চপস্টিক আমরা দেখছি না যে চপস্টিক কিন্তু 2টা থাকে, পেয়ার হিসেবে থাকে। সো পেয়ার অফ চপস্টিক দিয়ে মানুষ হচ্ছে খাবার খায়। সো যখনই কারো খাবার খাওয়ার প্রয়োজন পড়ে, তারা হইতেছে 2টা করে চপস্টিক নিয়ে নেয়। ধরেন এই 1 নাম্বার পার্সন হচ্ছে খাবার খাবে, তাহলে সে কি করবে? সে হইতেছে তার লেফট পাশের যে চপস্টিকটা আছে এবং রাইট পাশের যে চপস্টিকটা আছে, এটাকে সে তুলে নিবে। সিমিলারলি যদি 4 নাম্বার পার্সনের যদি খাবার খাওয়ার প্রয়োজন হয়, তাহলেও সে কি করবে? তার এই 4 নাম্বার পার্সনের লেফট পাশে চপস্টিক আর রাইট পাশে চপস্টিকটাকে তুলে নিবে এবং ভাত খাওয়া শুরু করবে। প্রবলেমটা যেটা হয় যে, খেয়াল করেন ভালো মতো, মানুষ আছে 5 জন, চপস্টিকও আছে 5টা, কিন্তু যখনই কারো খাবার খাওয়ার প্রয়োজন পড়ে, তারা কিন্তু এট এ টাইম 2টা চপস্টিক তুলে নিচ্ছে। তো এখানে প্রবলেমটা কি হবে কেউ বলতে পারবেন? হোয়াট ইজ দ্য প্রবলেম হিয়ার? যদি লেটস সে পারসন 1 যদি একটা চপস্টিক তুলে নেয়, প্রবলেমটা কি হতে পারে? এবং পারসন 4ও যদি একটা 2টা চপস্টিক তুলে নেয়, এনিওয়ান? ধরেন যে এই যে পার্সন 1 সে হইতেছে এই চপস্টিক আর এই চপস্টিকটা তুলে নিছে ভাত খাওয়ার জন্য। দেখেন এখানে লেখাই আছে যে প্রত্যেকটা পার্সন যখনই খাবার খেতে নেয়, তারা হইতেছে এট এ টাইম 2টা করে চপস্টিক পিক করে নেয়। এই যে দেখেন, পিক আপ দা 2 চপস্টিক দ্যাট আর ক্লোজেস্ট টু হার। সো পার্সন 1 এর হাতের বাম পাশে একটা চপস্টিক ছিল, হাতের ডান পাশে একটা চপস্টিক ছিল, সে তুলে নিয়ে নিছে। এখন আমাকে দেখে বলেন তো, যদি পার্সন 2 এখন খেতে যায়, তাহলে সে কি প্রবলেমে পড়বে? এনি আইডিয়া? স্যার একটা কম পাবে। একটা কম পাবে। যদি একটা কম পায়, সে কি খাইতে পারবে? খাবার খাইতে পারবে? না। সে খাইতে পারবে না, কারণ কন্ডিশনে বলাই আছে যে তাকে মানে অবশ্যই 2টা চপস্টিক নিতেই হবে খাবার খাওয়ার জন্য। কারণ স্বাভাবিকভাবে চপস্টিক একটা কাঠি, আপনি তো একটা সিঙ্গেল কাঠি দিয়ে খাবার খেতে পারবেন না, আপনার তো 2টা লাগবে কোনো কিছুতে, যাতে করে আপনি ধরতে পারেন জিনিসটা প্রপারলি। সো এই জিনিসটাই বেসিক্যালি তারা বলতেছে যে দেখেন, পার্সন 1 যখন 2টা চপস্টিক তুলে নিছে, তখন আসলে পার্সন 2 খাবার খেতে পারতেছে না। আবার এখানে যে পার্সন 5 ছিল, সেও খাবার খেতে পারতেছে না, কারণ পার্সন 5 এর বাম পাশের চপস্টিকটা পার্সন 1 নিয়ে গেছে, আর পার্সন 2 এর হাতের ডান পাশের চপস্টিকটাও পার্সন 1 নিয়ে গেছে। সো এরা দুইজন বসে আছে না খেয়ে, এদের ক্ষুধা লাগবে, এরা না খেয়ে বসে থাকতেছে। এখন এখন তার বাকি কাদের কাছে চপস্টিক আছে? ধরেন লেটস সে পারসন 3 আর পারসন 4, এই দুইজনের কাছে পরপর 2টা চপস্টিকের অ্যাক্সেস আছে। তো লেটস আমি ধরে নিছি যে পারসন 4 হচ্ছে তার হাতের বাম পাশে একটা চপস্টিক আর হাতের ডান পাশে একটা চপস্টিক তুলে নিছে। তো এটা তুলে নেওয়ার পরে যেটা হয়েছে যে এখন টেকনিক্যালি যতক্ষণ পর্যন্ত পারসন 4 এবং পারসন 1 চপস্টিক গুলো ছেড়ে না দিচ্ছে, ঠিক আছে, চপস্টিক ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইখানে যে বাকি যারা আছে, যে পার্সন 5 এবং পার্সন 3, তারা খাবার খেতে পারবে না, তারা স্টারভেশনে চলে যাবে। সো এই জিনিসটাকে আসলে ডাইনিং ফিলোসফার প্রবলেম হিসেবে কন্টেনারাইজ করা হয়েছে। সো এটাই আমি বেসিক্যালি এতক্ষণ ধরে আপনাদেরকে একটু বুঝালাম। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে?
ওকে, ফাইন। সো দেখেন কিভাবে জিনিসটাকে ক্রিটিক্যাল সেকশনের যে কনসেপ্টটাকে নিয়ে আসা হয়েছে। সো আপনাদের কি সার্কুলারে পড়াইছে 220 তে, বা কোনো আইডিয়া ইয়েস দাও? স্যার। আচ্ছা, ইয়েস সো স্যার। যদি যদি দেওয়া থাকে তাহলে এইখানে ওই আইডিয়াটা একটু ভালো কাজে লাগবে। তো সার্কুলার এরেতে কি হয়, আমাদের এরে তো সার্কুলার হয় না, তাই না? আমাদের যেটা হয় যে এরেটা আমাদের লিনিয়ার এরেই থাকে নরমালি। আমরা যেটা করি হইতেছে মড করে করে সামনে আগে যাই। যখনই একটা এমন একটা ভ্যালু আসে যেটা আমার এই এরে সাইজের থেকে বেশি, তখন আমরা কি করতাম, আবার ঘুরে শুরুতে চলে আসতাম না, মনে আছে সার্কুলার এরেতে? ইয়েস স্যার। ইটারেট করতে থাকতাম। এই যে দেখেন এখানে একটা ধরেন চপস্টিক নামে একটা অ্যারে আছে, হ্যাঁ, চপস্টিক নামে একটা অ্যারে আছে। এই অ্যারেতে যখনই আমার ইনক্রিমেন্ট করার প্রয়োজন পড়বে, আমি কি করব, আমি হচ্ছে +1 করার সাথে সাথে মড করব অ্যারের লেংথ দিয়ে। সো 5 হচ্ছে লেটস আমার অ্যারের লেংথ, ঠিক আছে? সো অ্যারের লেংথ হচ্ছে আমার 5, ওটাতে আমি মড করব। সো আমার অ্যারের লেংথ যদি 5 হয়, তাহলে আমার কি হবে, মানে যখন নাকি ধরেন এমন একটা ভ্যালু আসবে, যে নরমালি অ্যারের ইন্ডেক্সিং কিভাবে হয়, 0 1 2 3 4। সো তখনই আমি i+1 করার ফলে আমার ভ্যালুটা 5 হয়ে যাবে। তাহলে 5 কে যদি 5 দিয়ে মড করি, তাহলে আমার ভ্যালু কত আসবে? 0 0 0 আসবে। তার মানে কি হবে, মড মড মানে তো বুঝি ভাগশেষ। মড কথাটা যদি না বলতে চাই, ভাগশেষ বলতে পারি। সো 5 কে যখন 5 দিয়ে আমি মড করব, আমার অ্যারের সাইজও 5, এবং আমি ইনক্রিমেন্ট করে যে এর ভ্যালুটা যখন 5 আছে, ধরেন এর ভ্যালুটা যখন এই i+1 লিখছি, তো i+1টা একটা সময় 5 হয়ে গেছে ইনক্রিমেন্ট করতে করতে, এই ঘর যেতে যেতে ইনক্রিমেন্ট করতে করতে i+1 এখন 5 হয়ে গেছে। তাহলে এর ভ্যালু যখন 5, এবং আমি যখন একে মানে এর সাইজ দিয়ে মড করতেছি, যেটা এর সাইজও 5, তখন আমি মডের ভ্যালু পাচ্ছি 0, বা ভাগশেষ পাচ্ছি 0। 0 নাম্বার ইন্ডেক্সটা কোনটা, এই যে 0 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে আবার এইটা, যাতে করে আমি এমন কোনো পয়েন্টে না চলে যাই, এর এমন কোন ইন্ডেক্স অ্যাক্সেস করার চেষ্টা না করি যেটা আসলে এক্সিস্টই করে না। বুঝাইতে পারছি যে জিনিসটা সার্কুলার এরেটা কিভাবে কাজ করতেছে, এবং কেন সার্কুলার এরের কনসেপ্টটা ডাইনিং ফিলোসফারের সাথে রিলেটেবল। কারণ দেখেন ডাইনিংটাও কিন্তু সার্কুলার, খেয়াল করছেন? এনিওয়ান? স্যার একটু একটু কমিউনিকেট করেন। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ মিরাজ, কিছু বলবেন স্যার? আচ্ছা, যদি না বলেন ফাইন। তো যারা কোনো কোশ্চেন থাকে আমাকে একটু স্টপ করেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, মানে ফাইন। তো দেখেন কি হচ্ছে, যে এই যে এখানে পার্সন গুলাকে মার্ক করে দিছি একটু আগে আমরা যেটা দেখতেছিলাম, প্রত্যেকটা পার্সনকে, এবং চপস্টিকও মার্ক করে দেওয়া আছে। সো প্রত্যেকে হইতেছে তার হাতের নিয়ারেস্ট চপস্টিক গুলা পিক করতে পারে। সো দেখেন কি হইতে পারে। সো প্রথমে ধরেন মানে ফিলোসফার একজন আসলো, আইথ ফিলোসফার। সো লেটসে ধরেন 0 নাম্বার ফিলোসফার আসলো। সে এসে কি করবে, তার 0 নাম্বার ইন্ডেক্সের যে ইয়েটা আছে, এটা দেখেন এখানে আমি এখানে অলরেডি স্লাইডে মার্ক করে দেওয়া আছে। সো 0 নাম্বার চপস্টিক, যেটা এই যে আই নাম্বার ইন্ডেক্সের, এটাকে পিক করবে, এবং i+1, তার মানে কোনটা, এই যে 1 নাম্বার যে চপস্টিক, এটাকে পিক করে নিল। ঠিক আছে, এই যে 1 নাম্বার চপস্টিক, এটাকে সে পিক করে নিল। সো এই দুইটা চপস্টিক সে নিয়ে আপনার হইতেছে 0 নাম্বার যে ফিলোসফার আছে, সে খাবার শুরু করলো। মানে হইতেছে এই যে এই খাবার খাওয়া, মানে রাইস খাওয়ার ব্যাপারটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করা শুরু করলো। ঠিক আছে, এখন দেখেন মিনওয়াইল যদি 1 নাম্বার ফিলোসফার খাবার খেতে চায়, সে কি পারবে? না স্যার, কেন পারবে না বলেন তো? একটা কম পড়তেছে স্যার চপস্টিক। কারণ হইতেছে যখন আইথ ফিলোসফার, যখন 1 নাম্বার ফিলোসফারটা আসছে, মানে এই ফিলোসফারটা আসছে 0 নাম্বার ফিলোসফারের পরে, সে এসে দেখছে কি, সে এসে দেখছে যে তার যে হাতের বাম পাশে যে প্রথম চপস্টিকটা, মানে এই যে আই এর ইন্ডেক্স ভ্যালু এখন কত, 1 না? সো 1 নাম্বার চপস্টিকটা কি, অলরেডি 1 নাম্বার চপস্টিকের উপরে একজন ওয়েট কল করে বসে আছে। মানে 1 নাম্বার যে চপস্টিক, এটার উপরে ওয়েট কল কে করে বসে আছে বলেন তো? অলরেডি যখন 1 নাম্বার ফিলোসফার আসছে, কাকে কাকে দেখছে যে এই 1 নাম্বার চপস্টিকের উপর ওয়েট কল করে আছে, বলতে পারবেন? 1 নাম্বার 0 নাম্বার ফিলোসফার অলরেডি এই 1 নাম্বার চপস্টিকের উপরে ইয়ে কল করে বসে আছে না, ওয়েট কল করে বসে আছে না, এই যে ব্লক করে দিছি যে, মানে এই যে এই বাউন্ডেড রিজিয়নের ভিতরে দুইটা চপস্টিক, এটা 0 নাম্বার ফিলোসফার নিয়ে আসছে। তাহলে বাউন্ডেড রিজিয়নের ভিতরে যে 1 নাম্বার চপস্টিকটা আছে, এটা কি এই 1 নাম্বার ফিলোসফার অ্যাক্সেস করতে পারবে? না স্যার, পারবে না, কারণ এই 1 নাম্বার চপস্টিকটা অলরেডি এই 0 নাম্বার ফিলোসফার নিয়ে গেছে খাবার খাওয়ার জন্য। মানে ইটস এ কমন থিং। ধরেন আপনি দুইটা চপস্টিক দিয়ে খাবার, দুই সাইড আপনার হাতের দুই পাশ থেকে দুইটা চপস্টিক উঠে আপনি খাবার খাওয়া শুরু করছেন। এখন আপনার পাশে যিনি বসছে, তার পাশে এবং আপনার আপনার মধ্যে কমন ছিল শুধুমাত্র এই একটা চপস্টিকই।
এখন আপনি যখন উঠায় খাবার খাওয়া শুরু করছেন, এটা তো সম্ভব না যে সে আপনার থেকে চপস্টিকটা হাত থেকে টান দিয়ে নিয়ে খাবার খাওয়া শুরু করবে, এটা তো হবে না, তাই না? সো 1 নাম্বার ফিলোসোফার এসে দেখছে যে সে খাবার খাওয়ার জন্য তার যে 1 নাম্বার চপস্টিক ছিল সেটা সে পাচ্ছে না, সো সে স্টারভেশনে চলে গেল। এভাবে করে লেটসে ধরেন এরপরে 2 আসলো, 2 আসার পরে কি 2 কি খাবার খেতে পারবে 2 নাম্বার জি স্যার। ফিলোসোফার? বলেন তো, কারণ কি বলেন তো, 2 নাম্বার ফিলোসোফারের কাছে তার হাতের লেফটে যে চপস্টিক এবং হাতের রাইটে যে চপস্টিক এটা অ্যাভেলেবল আছে, সো 2 নাম্বার ফিলোসোফারও আমার এখানে খাবার খাইতে পারলো, কোনো সমস্যা নাই। এরপরে 3 নাম্বার ফিলোসোফার আসলো, 3 নাম্বার ফিলোসোফার এসে কি দেখলো, তার হাতের লেফটে যে চপস্টিকটা ছিল সেটা অলরেডি 2 নাম্বার ফিলোসোফার নিয়ে গেছে, সো 3 নাম্বার ফিলোসোফারও কি করবে, স্টার্ভ করতে থাকবে। স্টার্ভ মানে কি, অভুক্ত থাকা বা না খেয়ে থাকা, জাস্ট লাইক ফিলোসোফার 1 এর মতো। ফিলোসোফার 1 অলরেডি স্টার্ভ করতেছে। এখন আমাকে দেখে বলেন তো 4 নাম্বার ফিলোসোফারও কি খাবার খাইতে পারবে? না স্যার। 4 নাম্বার ফিলোসোফারও খাবার খাইতে পারবে না, কারণ হচ্ছে 4 নাম্বার ফিলোসোফারের হাতের ডান পাশে যে চপস্টিকটা ছিল সেটা অলরেডি 0 নাম্বার ফিলোসোফার নিয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে 3টা ফিলোসোফার, ফিলোসোফার 1, ফিলোসোফার 3 এবং ফিলোসোফার 4 এরা হচ্ছে স্টার্ভ করতেছে, ঠিক আছে? এবং আপ আনটিল এই 0 এবং 2 এই দুইজন ফিলোসোফার কেউ একজন যদি রিসোর্স ছেড়ে না দেয়, রিসোর্স মানে কি বুঝাচ্ছি, চপস্টিক ছেড়ে না দেয়, তাহলে এই 1, 3, 4 এরা কেউ খেতে পারবে না। এইটাকে আমরা বেসিক্যালি আমরা হইতেছে বুঝাচ্ছি যে যে সেমাফোরের কারণে যেই আমরা ইমপ্লিমেন্টেশনটা করতেছি এখানে একটা ডেডলক তৈরি হচ্ছে। ডেডলক মানে কি, মানে হচ্ছে আপনার একটা পার্টিকুলার কাজ আটকায় আছে, মানে যতক্ষণ পর্যন্ত না 0 এবং 2 কাজ তাদের কাজ শেষ করতেছে বা তাদের খাবার শেষ করতেছে, আপ আনটিল দ্যাট পয়েন্ট 1, 3, 4 হচ্ছে আটকায় আছে, ইটস এ লক। তারা কিন্তু কিছু করতে পারতেছে না, তারা খাবার খেতে পারতেছে না, তারা তাদের গোল অ্যাচিভ করতে পারতেছে না, তার মানে তারা ডেডলক হয়ে গেছে। বেসিক্যালি আমরা এই কনসেপ্টটাই পড়তেছি। সো এই যে দেখেন এখানে এটাই বলছে যে বাট গেস হোয়াট ইজ কামিং, ডেডলক ইজ কামিং ইফ অল ফিলোসোফার আর হাংরি এট দ্য সেম টাইম। মানে আমরা কিন্তু এই সিনারিওতে অলরেডি এটাই বলছিলাম যে সবাই খাওয়ার জন্য চেষ্টা করতেছিল, খেয়াল করেন এখানে সবাই খাওয়ার জন্য চেষ্টা করতেছিল same time and grab their left chopstick by calling wait chopstick, no one will ever find a second chopstick for eating। তার মানে দেখেন 0 নাম্বার ফিলোসোফার যদি তার হাতের লেফটের চপস্টিকটা টান দেয়, 1 নাম্বার ফিলোসোফার যদি তার হাতের লেফট চপস্টিকটা টান দেয়, 2 নাম্বার ফিলোসোফার যদি তার হাতের লেফট চপস্টিকটা টান দেয়, 3 নাম্বার ফিলোসোফার যদি তার হাতের লেফট চপস্টিকটা টান দেয় এবং 4 নাম্বার ফিলোসোফার যদি তার হাতের লেফট চপস্টিকটা টান দেয়, প্রত্যেকেই যদি একটা করে চপস্টিক টান দিয়ে নিয়ে যায়, আসলে কি কেউ খাইতে পারবে? না স্যার। তার মানে এখানে একটা ডেডলক ক্রিয়েট হলো। জিনিসটা কি বোঝা গেছে যে সবাই আটকে আছে, কেউ কিছু করতে পারতেছে না, ঠিক আছে? এই জায়গাটা কি ক্লিয়ার যে কিভাবে ডেডলক হইলো? ডেডলকটা কি, ব্যাপারটা বোঝা গেছে যে কেউ খাইতে পারতেছে না, সবারই ক্ষুধা লাগছে, সবাই একটা করে চপস্টিক হাতে তুলে নিছে। আচ্ছা, কেউ কিছু বলবেন? ডেডলকের ক্ষেত্রে তো তাহলে আমার সব কয়টা মনে করেন যে চাইল্ড বা আমি যে নতুন প্রসেস করছি সবাই একসাথে এন্ট্রি নিচ্ছে, তাই তো? সবাই একসাথে এন্ট্রি নিচ্ছে এবং সবাই একসাথে আরেকটি স্পেসিফিক ভাবে একসাথে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে চাচ্ছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। মানে জিনিসটা বুঝেন যে আপনারা 5 জন বন্ধু আছেন, 5 জন বন্ধুই ভাত খেতে চাচ্ছেন, 5 জন বন্ধুই যদি হাতের লেফট পাশে চপস্টিক গুলো তুলে নেন, খেতে পারবেন? কারণ আপনার তো এতে মাস্ট বি 2টা চপস্টিক লাগে। বুঝা গেছে জিনিসটা? ঠিক আছে। সো এটাই বেসিক্যালি বলছে। এখানে একটা ফানি স্লাইড আছে, হাউ টু প্রিভেন্ট ডেডলক ইন দিস সলিউশন। যদি প্রবলেমকে প্রবলেম মনে না করেন তাহলে আসলে কোনো প্রবলেম না, দ্যাটস এ ফানি থিং এনিওয়ে। সো অ্যাপার্ট ফ্রম দিস, এইভাবে এখন আমরা এই ডাইনিং ফিলোসফারের কনটেক্সটে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি। ডাইনিং ফিলোসফারকে আমি সংক্ষেপে ডিপি লিখলাম, আবার কেউ ডাইনামিক প্রোগ্রামিং ভাইবেন না। সো কি বলতেছে, জি একটা কোশ্চেন ছিল স্যার। জি 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 তো সলিউশনে স্যার মড মানে মড 5 করেছিলেন স্যার, কেন এটা একটু বুঝতে পারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ম্যাডাম, এখানে কি করা হইতেছে, চপস্টিকের অ্যারে, একটা চপস্টিক কি সেমাফোর হিসেবে, সেমাফোর একটা অ্যারে নেওয়া হয়েছে না? ইয়েস স্যার। সেমাফোরের অ্যারের কনসেপ্টটা কি, কাউন্টিং সেমাফোরের কনসেপ্টটা না মনে পড়ে? কাউন্টিং সেমাফোরে মাল্টিপল ইয়ে থাকতে পারতো, ঠিক আছে? সো এখন যেটা হইতেছে আপনি খেয়াল করেন ম্যাডাম, যে এই যে এখানে যে 5টা চপস্টিক আছে, 5টা চপস্টিক, এটা একটা সার্কুলার অ্যারে না? ইয়েস স্যার। সার্কুলার অ্যারের কনসেপ্টটা মনে আছে? সো বেসিক্যালি ওই জিনিস। সো এখন কি হচ্ছে, ধরেন আপনি 0 নাম্বার ফিলোসফার, আপনি হইতেছে লেটস সে আপনি ধরেন যে 0 নাম্বার ইনডেক্সের ইয়েটাকে ধরছেন, তারপরে i = 1 হইছে। এভাবে করে করে প্রত্যেকে যখন আগায় যাবে, i+1 যখন করবে, একটা সময় হবে না অ্যারের লেংথের সমান বা তার থেকে বড় একটা ভ্যালু আসতে পারে। ধরেন আপনার অ্যারের লেংথ এখানে 5,
তো 5 কি এর লেংথের থেকে বড় বা সমান, এই কন্ডিশনটা হিট করছে না, এর লেংথ তো 5, আবার হইতেছে আপনার কারেন্ট আই এর ভ্যালুটাও হইতেছে এখন 5, তাহলে 5/5 মড করলে কি আমি আবার জিরোতে চলে আসবো না লুপ ব্যাক করে? Yes, sir. তাহলে আমার কি হবে, যে সার্কুলার এর যে কনসেপ্ট সেটা মেইনটেইন হবে না, কারণ আমাকে তো এখানে সার্কুলার এর কনসেপ্টটাই নিয়ে কাজ করতে হইতেছে। Okay, sir. এটা কি কি স্যার সব ফিলোসফারই স্যার প্রথমে ওয়েট চপস্টিক আই সবাইকে ওখানেই ফার্স্টে ঢুকবে? হ্যাঁ হ্যাঁ, নরমালি একটা ফিলোসফার আসলো, ফিলোসফার এসে সে কি করবে, এই লাইনটাকে দেখবে না, Yes, sir. এরপর আরেকটা ফিলোসফার আসবে, সেও এই লাইনটাকে দেখবে, সিকোয়েন্সিয়ালি যাবে, সবাই আসবে সিকোয়েন্সিয়ালি, 5জন ফিলোসফার 5জন আসবে, এই লাইনগুলোকে দেখবে, দেন এক্সিকিউট করা শুরু করবে। সো কোনো কারণে যদি এই আইথ ইন্ডেক্সের একটা চপস্টিক অলরেডি পিক হয়ে যায়, তাহলে কি আরেকজন ফিলোসফার এসে সেই চপস্টিকটা পাবে? No, sir. সো ধরেন আপনাকে আমি যদি লেটস সে এটাকে এই কোডটা যদি আরেকবার ভেঙেই বুঝাই, অলরেডি এটা আমরা বলছিলাম। সো ধরেন আই এর ভ্যালুটা ইনিশিয়ালি 0, ফিলোসফারের নাম্বারও হইতেছে 0 নাম্বার ফিলোসফারটা আসলো, এসে সে কি করবে, এই যে 0 নাম্বার যে চপস্টিক আছে সেটার উপর সে কি ওয়েট কল করে ফেলবে না? Yes, sir. চপস্টিকটা গায়েব হয়ে গেল টেবিল থেকে, রাইট? এরপরে সে কি করবে, এই 0 নাম্বার ফিলোসফার কি করবে, i+1 নাম্বার ইন্ডেক্সের যে চপস্টিক আছে সেটাকেও পিক করার ট্রাই করবে না? তাহলে i+1 কত হবে, i এর ভ্যালু 1 হয়ে যাবে না? Yes, sir. তাহলে 1 হয়ে গেলে সে কি করবে, 1 নাম্বার চপস্টিকটাকেও পিক করে নিবে না? আর 1 mod by 5 কত হবে, 1ই তো হবে, তাই না? ভাগশেষ তো 1ই হবে। সো দুইটা চপস্টিক নিয়ে গেল, 0 নাম্বার ফিলোসফার এসে দুইটা চপস্টিক নিয়ে গেল। এখন যদি ফিলোসফার 1 আসে, ফিলোসফার 1 যখন আসবে তখন i এর ভ্যালু কত? মিনওয়াইল Sir, 1 হবে। 1, কিন্তু এই 1 এর উপরে কি সে ওয়েট, এই 1 নাম্বার চপস্টিকের উপরে কি সে ওয়েট কল করতে পারবে? না স্যার, তো 0 ওয়েট কল করে আছে। সে অলরেডি, কারণ 0 নাম্বার ফিলোসফার অলরেডি ওয়েট কল করেছে। সো সবাই যদি একটা করে চপস্টিক পিক করা শুরু করে, তার মানে কি এটা সার্কুলারই ঘুরাই দিতে হবে না আমাকে? জিনিসটা বুঝাইতে পারছি? Yes, কনসেপ্টটা বুঝাইতে পারছি? এটাই। yes, sir. ওকে, Thank you, sir. ওকে, ওয়েলকাম। সো এখন আমরা দেখি যে প্রবলেমটা মানে ডাইনিং ফিলোসফার প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি। অ্যালাউ এট মোস্ট 4 ফিলোসফার টু বি সিটিং সিমultaneously এট দ্য টেবিল। সো তারা যেটা বলছে যে একটা সলিউশন হইতে পারে যে যেহেতু 5 জন বসাতে সমস্যা হইতেছে, সো লেটস সে আমি এই টেবিলে আসলে 4 জনকে বসতে দিব, 4 জন ফিলোসফারকে, এখানে 4টা পয়েন্টে 4 জন ফিলোসফার, P1 ফিলোসফার, পি দেখে আবার প্রসেস হইবেন না, এগুলো একটা ফিলোসফার। হ্যাঁ, সো এই 4 জন ফিলোসফার বসে আছে এবং যথারীতি এখন টেবিলে চপস্টিক কয়টা থাকবে বলেন তো? হ্যালো, চপস্টিক কয়টা থাকবে? আমরা কি বলতেছি? চপস্টিক থাকবে 5। না না, ফিলোসফার কমাইছি, চপস্টিক কমাই নাই। সো এই ছবিটাই যদি দেখি, এইখান থেকে ধরেন একজন ফিলোসফারকে বাদ দিয়ে দিছি, তুমি আর এখানে বইসো না, ঠিক আছে? একজনকে বাদ দিয়ে দিছি। সো এখন আমার চপস্টিক আছে কয়টা? চপস্টিক আছে আপনার হচ্ছে লেটস সে 5টাই আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5টা চপস্টিক আছে। এখন কি কোনো ভাবে কোনো সমস্যা হবে? হ্যালো, জি স্যার, একজন খেতে পারবে, দুজন খেতে পারবে। জিনিসটা হচ্ছে যে খেয়াল করেন যে মানে আমি বুঝতেছি যে আপনারা কি অ্যাঙ্গেলে বলতেছেন। সো লেটস সে ধরেন, হ্যাঁ বলেন। 2 জন পারবে না স্যার, আচ্ছা, ওয়েট থাকবে। সো এখন দেখেন যে এখন কিন্তু জিনিসটা দেখেন যে আমাদের মেইন প্রবলেমটা কি ছিল, যদি সবাই একটা করে চপস্টিক তুলে নেয় তাহলে কিন্তু কেউই খাইতে পারবে না, তাই না? চ্যালেঞ্জ তো এটাই ছিল লাস্ট স্লাইডে, মনে পড়ে? যে সবাই যদি একটা করে চপস্টিক তুলে নেয় তাহলে আসলে কেউই খাইতে পারবে না। কিন্তু এখন কি সেই প্রবলেমটা হবে? সবাই একটা করে তুলে নিলেও কি চপস্টিক কম থাকবে? তা কিন্তু না, অ্যাটলিস্ট 2 জন কিন্তু খেতে পারতেছে। সো 2 জনের ভিতরে যদি কেউ একজন ছেড়ে দেয় চপস্টিক গুলা, তখন কিন্তু আবার বাকিরা অপরচুনিটি পেয়ে যাবে, P1 এবং P3 অপরচুনিটি পাবে। সো এই জিনিসটা বেসিক্যালি বলছে। তারপরে হইতেছে allow a philosopher pick up her chopstick only if both chopsticks are available. সো এটা কিন্তু আমরা অলরেডি করছি, দেখেন P4 আর P2 এর ক্ষেত্রে দুইটা চপস্টিক अवेलेबल ছিল, তাকে তুলতে দিছি। ভাইস ভার্সাও করা যেত, P1 বা P3 হইতেছে দুইটা চপস্টিক তুলতে পারতো। সো এটাই বেসিক্যালি বলছে। দেন বলছে use an asymmetric solution, that is an odd numbered philosopher picks up first her left chopstick, then her right chopsticks, where an even number philosopher picks her right chopstick and then her left chopstick. সো বেসিক্যালি এটা আগেরটার মতোই কিছুই না। সো আমরা যেটা করছি যে P2 এবং P4 এই দুটাকে আমরা ইভেন নাম্বার ধরছি, তো ফিলোসফার ধরছি, তো সো ইভেন নাম্বার ফিলোসফার হইতেছে তার রাইট হ্যান্ডের চপস্টিক গুলো আগে পিক করবে, দেন হইতেছে অড নাম্বারের যারা আছে তারা হচ্ছে লেফট হাতের গুলা পিক করবে। সো এভাবে করে বেসিক্যালি যেটা বুঝাইতে চাচ্ছে যে আপনি এট এ টাইম
একবার হচ্ছে অড নাম্বার অফ ফিলোসফার যারা আছে তাদেরকে চান্স দিবেন, দেন হচ্ছে ইভেন নাম্বার অফ ফিলোসফার যারা আছে তাদেরকে খাওয়ার চান্স দিবেন। মানে এখন কিন্তু এমন হবে না যে সবাই না খেয়ে থাকবে, আপনি চাইলে অড নাম্বার অফ ফিলোসফার যেমন P3 এবং P1 কে খাবার খাওয়ার সুযোগ করে দিতে পারেন, অথবা ইভেন নাম্বার যারা ফিলোসফার যে P2 আর P4 এদেরকে খাবার খাওয়ার সুযোগ করে দিতে পারেন। সো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি ডাইনিং ফিলোসফার একটা সলিউশন হিসেবে প্রোভাইড করা হয়েছে, এই কয়টা জিনিস। আচ্ছা, সো অলরেডি ডেডলক নিয়ে আমি অনেকক্ষণ ধরে অনেক কথা বলে ফেলছি, এখন আমরা একটু টার্মিনোলজিস্টিক অ্যাঙ্গেলে জিনিসটা নিয়ে আমরা এখন একটু দেখবো যে কি কি বলতেছে। দেখেন তো কি বলতেছে, নেসেসারি কন্ডিশনস ফর ডেডলক। সো ডেডলকের জন্য 4টা কন্ডিশন লাগে, যে যেমন হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন, সার্কুলার ওয়েট। সো এই 4টা কন্ডিশন মাথায় রাখবেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে ওভারঅল সব আপনাদের লাইফে যে কোনো জায়গায় যদি ডেডলক কেন হয় এই কোশ্চেনটা যদি কেউ করে, তখন আপনাদেরকে এই 4টা কন্ডিশন বলতে পারতে হবে। যে আপনার যদি ইফ one of these are not present in a system then the system is deadlock free, মানে কোনো একটা কারণে যদি আপনার এই 4টা কন্ডিশনের একটাও আপনার সিস্টেমে মিসিং থাকে, ধরেন হোল্ড এন্ড ওয়েটটা নাই, তার মানে আপনার সিস্টেমে কোনো ডেডলক নাই, মানে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সো মিউচুয়াল এক্সক্লুশনটা কি? মিউচুয়াল এক্সক্লুশনটা হচ্ছে, আমি যদি একটু একে বুঝাই, সো ধরেন আমার একটা রিসোর্স আছে R1 আর আমার এখানে একটা প্রসেস আছে P1 আর একটা প্রসেস আছে P2। আমরা কথা বলতেছি মিউচুয়াল এক্সক্লুশন জিনিসটাকে নিয়ে, ঠিক আছে? সো R1 দিয়ে রিসোর্স বুঝাচ্ছি, P1 P2 দিয়ে হচ্ছে আমরা দুইটা প্রসেসকে বুঝাচ্ছি। সো আমাকে দেখে বলেন তো এই কন্ডিশনে কি কেউ কি রিসোর্সকে অ্যাক্সেস করার ট্রাই করতেছে? জাস্ট দুইটা প্রসেস আছে, কেউ কিন্তু রিসোর্সকে অ্যাক্সেস করার ট্রাই করে নাই। এবার আমি একই জিনিসটাতে এই R1 টার ছবিটাকে আরেকবার আঁকি, P1 এবং P2 যথারীতি আছে। এবার দেখেন R1 রিসোর্সকে P1 হইতেছে অ্যালোকেট করে আছে, বাট P2 কে এই রিসোর্সকে অ্যাক্সেস করার ট্রাই করতেছে? না স্যার, করতেছে না। এরপরে আরেকটা ছবি আঁকি, এখানেও রিসোর্স R1 ই আছে এবং এখানে হচ্ছে P1 এবং P2 যথারীতি আছে। এখন যেটা হচ্ছে, এই কিপ দ্যাট ইন মাইন্ড, একটা রিসোর্সকে এট এ টাইম একটা প্রসেসই অ্যাক্সেস করতে পারে, কন্ডিশনটা আগেই বলে দিলাম। এই একটা রিসোর্সকে এট এ টাইম একটা প্রসেসই কি করতে পারে, ইউজ করতে পারে। সো দেখেন প্রথমে দেখেন ফার্স্ট সিনারিওর ক্ষেত্রে প্রসেস 1 প্রসেস 2 কেউই রিসোর্স 1 কে ইউজ করতেছে না, তার মানে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, কেউ কারোর সাথে ঝামেলা করতেছে না, ঠিক আছে? আর এরপরে দেখেন সেকেন্ড সিনারিওর ক্ষেত্রে কি হয়েছে, রিসোর্স 1 কে শুধুমাত্র প্রসেস 1 ইউজ করতেছে এবং প্রসেস 2 তার জন্য কোনো রিকোয়েস্ট করতেছে না, মানে চাচ্ছে না এই রিসোর্সটাকে ইউজ করার জন্য। তার মানে এখানেও সিনারিওটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, এমই দিয়ে বুঝাচ্ছি মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে? বাট হোয়াট ইফ এই সিনারিওর ক্ষেত্রে প্রসেস 1 এবং প্রসেস 2 দুইজনই চাচ্ছে রিসোর্স 1 কে ইউজ করার জন্য, এখানে কি জিনিসটা মিউচুয়ালি এক্সক্লুসিভ? ইয়েস অর নো? ধরেন একটা কলম আছে, একটা কলম আপনারা দুইজন বন্ধু এট এ টাইম ইউজ করতে চাচ্ছেন, তার মানে কি আপনারা কেউ দিন শেষে ইউজ করতে পারবেন? না স্যার। সো এই প্রসেস দুইটাকে ধরতে পারেন আপনারা দুইজন বন্ধু, আর রিসোর্সটাকে ধরতে পারেন একটা কলম। সো একটা কলম আপনারা দুইজন বন্ধু এট এ টাইম ইউজ করার চেষ্টা করতেছেন, কিন্তু যখন নাকি কলমটা কেউ ইউজ করতেছেন না, নরমালি আমরা আসলে পড়ালেখা করি না, সো কলমের ইউসেজ খুব কম, আমি বিশ্বাস করি, আমার ক্ষেত্রে অন্তত কম। সো নরমালি আমি এবং আমার বন্ধু আমরা দুইজন মানুষই আসলে পড়ালেখা করি না, সো আমাদের মধ্যে আসলে ওই কলমটা নেওয়ার কোনো তাগিদ নাই, এটা হইতেছে একটা সিনারিও। সো এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে কেউই পড়তেছি না। সেকেন্ড সিনারিওতে কি হয়েছে, আমার একটা বন্ধু আছে, সে খুব স্টুডিয়াস, সে খুব ভালো পড়াশোনা করে, সে কলমটা নিয়ে ইউজ করতেছে, লেখাপড়া করতেছে, কিন্তু আমি তো অ্যাজ ইউজুয়াল পড়ালেখা করব না। তো আমার কোনো সমস্যা নেই যে বাবা তুই পড়ালেখা কর, কলম দিয়ে সমস্যা নেই, আমি তোকে ছেড়ে দিছি। ঝামেলা বাড়ছে তখন যে আমার এরকম দুইজন বন্ধু আছে যারা হইতেছে পড়ালেখা নিয়ে খুব সিরিয়াস, দুইজনই হইতেছে রিসোর্স নেওয়ার জন্য দাঁড়ায় আছে, দুইজনই একটা কলম ইউজ করবে লেখার জন্য। সো এইখানে মিউচুয়াল এক্সক্লুশনটা আর এক্সিস্ট করতেছে না, আমি কেটে দিলাম। সো এটা একটা ডেডলকের কন্ডিশন নাম্বার 1। হোল্ড এন্ড ওয়েট, হোল্ড এন্ড ওয়েটটা কি জিনিস? হোল্ড এন্ড ওয়েটটা কি জিনিস কেউ গেস করতে পারবেন? মানে জাস্ট ফ্রম দ্য নেম, এনিওয়ান? আচ্ছা, না পারলেও সমস্যা নেই, আমি বলতেছি। সো এখানে আগের মতো একটা রিসোর্স আছে, এই রিসোর্সটাকে ইউজ করতেছে লেটস ধরেন প্রসেস 1, আপনার একটা কলম আছে, এই কলমটাকে ইউজ করতেছে আপনার একটা বন্ধু P1 নামে একটা বন্ধু ইউজ করতেছে, এবং এখানে আরেকটা রিসোর্স আছে R2, এখানে রিসোর্স 2টাকে আমি বলতেছি লেটস খাতা। হ্যাঁ, সো খাতাটার মধ্যে কিছু লেকচার নোট আছে, কিন্তু আপনার মনে রাখতে হবে এখানে আপনার আরেকটা বন্ধু আছে, আপনার দুইটা বন্ধু আছে।
সো আপনার ওই বন্ধু যেটা করতেছে সে খাতা থেকে লেকচার পড়তেছে, ক্লাস লেকচার পড়তেছে। এখন আপনার এই খাতাটা দরকার। আমি যদি এটাকে খাতা হিসেবে লিখি আর এটাকে যদি আমি পেন হিসেবে লিখি, রিসোর্সের দুইটা রিসোর্স, একটা পেন একটা খাতা লিখলাম, ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে যে আপনি তো পেন নিছেন কি লেখার জন্য, কিন্তু লেখার জন্য আপনার কি লাগবে, একটা খাতা লাগবে না? সো আপনি রিকোয়েস্ট করলেন কি যে আমাকে একটা খাতা দাও। এই অ্যারোর ডিরেকশনটা একটু বলে দিই। অ্যারোর ডিরেকশনটা যদি এই দিকে থাকে, প্রসেসের দিকে যদি অ্যারোর ডিরেকশনটা থাকে, তাহলে বুঝবেন যে ওই রিসোর্সটা অ্যাকচুয়ালি এই প্রসেসটা ইউজ করতেছে। যে প্রসেসের রিসোর্সের অ্যারোর ডিরেকশনটা যখন প্রসেসের দিকে, তখন বোঝাচ্ছে যে এই রিসোর্সটা পার্টিকুলারলি এই রিসোর্সটা পার্টিকুলারলি এই প্রসেসকে দেওয়া আছে। আর যখন একটা প্রসেস থেকে একটা এরর ডিরেকশন রিসোর্সের দিকে থাকবে, তার মানে কি বুঝাবে যে অ্যাকচুয়ালি এই প্রসেস P1 টা হচ্ছে এই রিসোর্স মানে এই খাতাটাকে রিকোয়েস্ট করতেছে, ইউজ করার জন্য চাইতেছে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সো এখন দেখেন আপনি তো কলম নিছেন, কিন্তু আপনার তো খাতাও লাগবে, কারণ কলম দিয়ে তো আপনি কোথায় লিখবেন খাতা ছাড়া। কিন্তু মিনওয়াইল আপনার বন্ধু P2 হইতেছে যে প্রসেসটা, সে হচ্ছে খাতাটা অলরেডি ইউজ করতেছে। সে কি করতেছে, সে এটাকে হোল্ড করে রাখছে। সে খাতা নিয়ে বলতেছে আমি তোমাকে এখন খাতা দিব না, আমি এখান থেকে লেকচার নোট পড়তেছি, যতক্ষণ না আমার শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে খাতাটা দিব না। সো এটা হইতেছে বেসিক্যালি হোল্ড এন্ড ওয়েটের সিচুয়েশন। সো হোল্ড কে করতেছে, হোল্ড কোথায় হচ্ছে, এই যে দেখেন এখানে একটা হোল্ডিং হচ্ছে। আপনি যদি দেখেন রিসোর্স 1 কে হোল্ড করে রাখছে প্রসেস 1, বাট প্রসেস 1 আবার কার জন্য ওয়েট করতেছে বলেন তো? প্রসেস 1 ওয়েট করতেছে রিসোর্স 2 মানে খাতার জন্য ওয়েট করতেছে। আবার প্রসেস 2 কি করতেছে? প্রসেস 2 হচ্ছে এই যে রিসোর্স 2 যেটা আছে মানে খাতা, সেটাকে হোল্ড করে রাখছে। সো বুঝা গেছে হোল্ড এন্ড ওয়েট জিনিসটা কি? এনিওয়ান, এনি কনফিউশন? স্যার কেউ একজন কিছু বলেন, এই জিনিসটা তো কঠিন না কিন্তু। হ্যালো স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। আমরা যে সেমাফোর আর মিউটেক্স ইউজ করি স্যার, ওটা তো হোল্ড এন্ড ওয়েট ছিল স্যার। এটা স্যার এগুলা কি ডেডলক অ্যাভয়েড করার জন্য ইউজ করতাম না স্যার? সিমাফোরে তো হোল্ড এন্ড ওয়েট বলতে কিছু ছিল না। সিমাফোরে একটা ওয়েট কল করে আমরা সিমাফোরে কাউন্ট কমাইতাম, আর সিগন্যাল কল করে হয়তো আমরা কাউন্ট আপ করতাম। মানে সিমাফোর দেখেন, সিমাফোর দিয়ে কি করা হয়েছে, সিমাফোর বা মিউটেক্স ব্লকের মেইন অবজেক্টিভ কি ছিল? স্যার ওই যে ক্রিটিক্যাল সেকশন যাতে প্রপারলি সিনক্রোনাইজ থাকে, প্রসেস সিনক্রোনাইজেশন হয়, তাই না? জি স্যার। আর এখানে হইতেছে ডেডলকটা কি হইতেছে বেসিক্যালি? স্যার কেউ স্যার কাজ করতে পারতেছে না স্যার। কেউ কাজ করতে পারতেছে না, ঠিক আছে। বেসিক্যালি ক্রিটিক্যাল প্রসেস সিনক্রোনাইজেশন করতে যায় আমরা সিমাফোরের কনসেপ্ট বা মিউটেক্সের কনসেপ্ট আনছিলাম, এবং ওই কনসেপ্টটাকে পুঁজি করে যখন আস্তে আস্তে করে আমরা আগাড়ি যাচ্ছিলাম, মানে প্রোগ্রেস করতেছিলাম, তখন আমরা দেখলাম আরেকটা বাগ ক্রিয়েট হয়েছে বা আরেকটা সিনারিও ক্রিয়েট হয়েছে যেখানে প্রসেসগুলো আসলে আটকাই যাচ্ছে, কাজ করতে পারতেছে। সো আপনি চিন্তা করতে পারেন যে আপনি একটা প্রবলেম সলভ করতে কোড একটু চেঞ্জ করছেন, সিমাফোরের কনসেপ্ট ইন্ট্রোডিউস করছেন, কিন্তু ওই সিমাফোরের কনসেপ্টটা হয়তো ওই ক্রিটিক্যাল সেকশনের প্রবলেমটা সলভ করছে, কিন্তু সে আরেকটা প্রবলেম ক্রিয়েট করছে যেটা হচ্ছে ডেডলকের প্রবলেমটা ক্রিয়েট করে ফেলছে। জিনিসটা বোঝা গেছে যে কেন সিমাফোরে আসছি, কেন সিমাফোর থেকে আরেকটা প্রবলেমে গেলাম, মানে কিভাবে প্রবলেমটা হইল, ব্যাপারটা ফ্লোটা বোঝা গেছে? জি স্যার। ওকে, সো এই গেল হোল্ড এন্ড ওয়েট। নেক্সট হচ্ছে নো প্রিএমশন। নো প্রিএমশন জিনিসটা কি? ক্যান নট ফোর্স টু রিলিজ দ্য রিসোর্স। তার মানে আপনার টেকনিক্যালি জিনিসটা যেটা হচ্ছে যে ধরেন একটাই কলম, মানে লেটস সে ধরেন এই সিনারিওতেই দেখেন যে এই সিনারিওতে কি হচ্ছে, রিসোর্স 1 ধরে এখানে ধরেন আমি যদি এখানে আরেকটা অ্যারো দেই, এখন এখানে আরেকটা অ্যারো দিলাম, এই অ্যারো দিয়ে কি বোঝাচ্ছে যে প্রসেস 2 হচ্ছে আসলে পেনকে চাচ্ছে। সো এখানে কি হচ্ছে দেখেন তো, একটা সার্কুলার ব্যাপার স্যাপার হয়ে গেছে না? মানে দেখেন তো কি হইতেছে, প্রসেস 2 কি চাচ্ছে? প্রসেস 2 চাচ্ছে কাকে বলেন তো? প্রসেস 2 পেনকে চাচ্ছে, রিসোর্স 1 কে চাচ্ছে। রিসোর্স 1 হচ্ছে একটা পেন, সে চাচ্ছে একটা পেনকে পাইতে, ঠিক আছে। আমি পেনটা লিখলাম ঠিক করে। সো রিসোর্স 1 বা পেনকে চাচ্ছে। মিনওয়াইল প্রসেস 2 আবার রিসোর্স 2 মানে খাতাকে ধরে আছে। আবার দেখেন P1 কি করতেছে, P1 হইতেছে P1 একটা পেনকে ধরে আছে, কিন্তু P1 রিকোয়েস্ট করতেছে কার জন্য? একটা খাতার জন্য। তার মানে যার খাতা নাই সে খাতা চাইতেছে, যার কলম নাই সে কলম চাইতেছে। দুইটা রিসোর্স দুইটা চাইতেছে। কিন্তু এখন আপনি যদি প্রিএম্প্ট না করেন, প্রিএম্প্ট করা মানে কি, মানে ফোর্স করা, কাউকে যদি রিসোর্স ছেড়ে দিতে ফোর্স না করেন, তাহলে কি একটা ওয়েটিং স্টেটে চলে যাবে না জিনিসটা? যদি না থামানোর চেষ্টা করেন,
বুঝাইতে পারছি? মানে কাউকে একজনকে যদি আপনি না বলেন যে ভাই তুমি একটা রিসোর্স অন্তত ছাড়ো, সো ধরেন এখন তৃতীয় পক্ষ আসলো, তৃতীয় পক্ষকে অপারেটিং সিস্টেম এসে দেখলো যে একটা ক্যাচার লেগে গেছে, আপনারা দুইজন বন্ধু মিলে মারামারি করতেছেন। সো তখন অপারেটিং সিস্টেম এসে বলবে যে থামো, একজন একটা রিসোর্স এট এ টাইম ছেড়ে দাও। সো সে হয়তো লেটস সে প্রসেস 1 কে বলবে যে আচ্ছা প্রসেস 1 তোমার কাছে তো খাতাটা নাই, তোমার কাছে শুধু কলম আছে, হোয়াট ইফ তুমি শুধু কলমটা ছেড়ে দাও আপাতত, রিসোর্স প্রসেস 2 লেখা শেষ করুক তারপর তুমি লেখো। সো প্রসেস 1 তখন কি করবে, অপারেটিং সিস্টেমের নির্দেশে কলমটাকে ছেড়ে দিবে, তখন যখন এই কলমটার অ্যাক্সেস প্রসেস 2 পেয়ে যাবে তখন হইতেছে সে তার কাজটা করে দেন হইতেছে সে দরকার পড়লে তার মানে লেখালেখির কাজটা শেষ করতে পারবে। ঠিক আছে? সো এটাই বলতেছে যে যদি না থামানোর চেষ্টা করা হয় তাহলে একটা সমস্যা, মানে কাউকে না কাউকে সেটা থামাইতে হবে। আর সার্কুলার ওয়েটের কনসেপ্টটা কি বলেন তো? সার্কুলার ওয়েটের দুইটা এক্সাম্পল অলরেডি দেখে ফেলছি, বলেন একটা অন্তত বলেন স্যার। এই যে এখানে একটা সার্কুলার ওয়েট তৈরি হয়েছে না, দেখেন তো একটা সাইকেল ক্রিয়েট হয়েছে না? হ্যালো, জি স্যার। কারণ দেখেন রিসোর্স 1 কে রিসোর্স 1 ইজ অ্যালোকেটেড টু প্রসেস 1, মিনওয়াইল প্রসেস 1 আবার রিসোর্স 2 কে চাচ্ছে এবং রিসোর্স 2 আবার অ্যালোকেটেড টু প্রসেস 2, আবার প্রসেস 2 হচ্ছে রিসোর্স 1 কে চাচ্ছে। দেখছেন একটা সাইকেল ক্রিয়েট হয়েছে, যে একটা সাইকেল। সো সার্কুলার ওয়েট চলতেছে, কিন্তু সবাই সবার জন্য ওয়েট করতেছে। আরেকটা সার্কুলার ওয়েট ছিল কোথায় বলেন তো, মনে পড়ে? এই যে এই জায়গাটার ভিতরে ডাইনিং ফিলোসফারে না, প্রত্যেকেই যদি একটা করে চপস্টিক তুলে নেয় তার মানে কি একটা সার্কুলার ওয়েট ক্রিয়েট হয়েছে না, সবাই সবার জন্য ওয়েট করতেছে। সো এই জিনিসটাই বেসিক্যালি বলছে সার্কুলার ওয়েট। ঠিক আছে? সো এই চারটা কন্ডিশন যদি এট এ টাইম একটা সিস্টেমে এক্সিস্ট করে, একটা সিস্টেমে যদি এট এ টাইম এই চারটা কন্ডিশন এক্সিস্ট করে তাহলেই বলতেছি সিস্টেমটা কমপ্লিটলি ডেডলকে পড়ে গেছে। আপনারা একটু ফুড ফর থটের জন্য আপনারা ডাইনিং ফিলোসফার প্রবলেমটা দিয়ে এই জিনিসটাকে একটু চিন্তা করে দেখেন, আপনারা মানে অলরেডি যে ডিসকাশন করছি এটা থেকে আপনারা মানে কনভার্জ করতে পারবেন যে হ্যাঁ এখানে একটা ডেডলক হচ্ছে। ডাইনিং ফিলোসফারের ক্ষেত্রে চারটা কন্ডিশনই আর কি হবে। ঠিক আছে? ওকে, সো এই চ্যাপ্টার নিয়ে আর কারো কোনো কনসার্ন আছে, কোনো কনফিউশন, এনিওয়ান? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা হচ্ছে আরেকটা চ্যাপ্টারে আজকে মুভ করি আল্লাহ দিলে। এই স্লাইডটা কি দেখা যায়? ইয়েস স্যার। সো আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ফাইল সিস্টেম। সো ফাইল সিস্টেম জিনিসটা যেটা হচ্ছে বেসিক্যালি আমরা মানে আমরা যে ডে টু ডে লাইফে যে কম্পিউটার ইউজ করি বা আমরা যে কোনো ধরনের যে কাজ কারবার করি কম্পিউটার ইউজ করে, কোনো একটা ফাইল সেভ করে রাখি, কি যেই ধরনের কাজ করি, এই ফাইলগুলো আসলে কিভাবে সেভ হয় আমাদের পিসিতে, কে করে দেয়? এনি আইডিয়া? আপনার পিসিতে ধরেন আপনি একটা কাজ করলেন, আপনার 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 হার্ড ড্রাইভে আপনার একটা পিসি আছে, পিসিতে তো হার্ড ড্রাইভে এসএসডি আছে তাই না? আছে কিনা স্যার? জি স্যার। এসএসডি বা হার্ড ড্রাইভ আছে। সো আপনি একটা ফাইল হার্ড ড্রাইভ থেকে ফেচ করতে পারেন ইউজের জন্য, মেইন মেমোরিতে নিয়ে আসতে পারেন। অলরেডি আমরা জানি যে মেইন মেমোরিতে আমরা কিভাবে ফাইল নিয়ে এসে কাজ করি। সো মেইন মেমোরিতে নিয়ে আসতে পারেন কাজ করার জন্য, এবং এট দ্য সেম টাইম আপনি কোনো একটা কিছু একটা ফাইলে কি করতে পারেন, রাইট করতে পারেন না? রাইট করে হার্ড ড্রাইভে রেখে দিতে পারেন না সেই ফাইলটা? পারেন কিনা? জি স্যার। সো বেসিক্যালি এই যে ফাইলে রাইট করা বা রিড করা, একটা ফাইলে যে রাইট করব, ফাইলে বেসিক্যালি আমরা দুইটা জিনিস করি, একটা ফাইলে আইদার আমরা রাইট করতে পারি অথবা ফাইলে রিড করতে পারি। এই যে জিনিসটা, এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা ফাইল সিস্টেম নামে একটা ইয়ে থাকে, ফাংশনালিটি পার্ট থাকে, সে হয়তো সেটা ডিল করে। সো আমরা ওই জিনিসটা একটু এক্সপ্লোর করব। সো আমরা দেখি যে এখানে কি আছে। এখানে আমাদের একটা হার্ড ডিস্কের একটা স্ট্রাকচার আছে। হার্ড ডিস্কের স্ট্রাকচারটা দেখানো সেই কারণে যে ইটস ওয়ান অফ দ্য ভেরি ওল্ডেস্ট স্ট্রাকচার। এখন তো এসএসডি অনেক কিছু চলে আসছে। সো বেসিক্যালি যেটা হয় যে হার্ড ডিস্ক আসলে মানে কিভাবে হার্ড ডিস্কের হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো আসলে মানে রিড রাইটের কাজটা করে সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা যদি একটু দেখি, সো এখন আমাকে বলেন তো যে এইখানে এখানে একটা মানে একটা হার্ড ডিস্কের বেসিক্যালি কি কি থাকতে পারে, মানে হার্ড ডিস্ক কি কখন আপনারা খোলা অবস্থায় দেখছেন? এনিওয়ান? স্যার ওখানে একটা সলিড ডিস্ক থাকে, ওখানে ভিতরে করে
ট্রাই করি আর কি। সো কেউ 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 যদি কখনো হার্ড ডিস্ক দেখে থাকেন তাহলে হয়তো মানে দে ক্যান রিলেট, মানে না দেখলেও সমস্যা নাই। সো একটা হার্ড ডিস্কের ভিতরে বেশ কিছু জিনিস থাকে। সো প্রথম জিনিসটা হচ্ছে কি, একটা প্ল্যাট মানে মাল্টিপল প্ল্যাটার থাকে, ঠিক আছে। হার্ড ডিস্কের ভিতর ডিস্ক তো থাকতেই হবে, মানে নামের মধ্যে যেহেতু ডিস্ক ওয়ার্ডটা আছে তার মধ্যে ডিস্ক থাকতেই হবে। সো একটা ডিস্ক আছে। এখন এই ডিস্কটাকে আমরা ডাকতেছি, আদর করে ডাকতেছি প্ল্যাটার, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা ডাকতেছি প্ল্যাটার। সো প্ল্যাটারটা যেটা হয়, প্ল্যাটারের মধ্যে কিছু হচ্ছে কি থাকে, সেক্টর থাকে, ট্র্যাক থাকে। সরি, প্রথম হচ্ছে ট্র্যাক থাকে। দেখেন এই যে এখানে হচ্ছে ট্র্যাক। ট্র্যাক তো বুঝি, রাইট? যে এই যে এখানে আমি সিকোয়েন্সিয়ালি মুভ করতে পারি, এখানে আমি মুভ করতে পারি। সো এগুলাকে এক একটা ট্র্যাক বোঝাচ্ছে। আপনারা মানে এই যে এই ছবিটা যদি দেখেন যে এই প্রত্যেক এইটা হচ্ছে একটা ট্র্যাক, এরপর এইটা হচ্ছে একটা ট্র্যাক, এটা হচ্ছে একটা ট্র্যাক, এরকম ভাবে প্রত্যেকটা প্ল্যাটার হইতেছে মাল্টিপল ট্র্যাকে ডিভাইডেড থাকে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দা স্ট্রাকচার আমরা এক্সপ্লেন করতেছি। সো আমরা প্রথমে ট্র্যাক বুঝলাম, তারপর প্ল্যাটার বুঝলাম। এখন আমরা বুঝবো সেক্টর। এখন প্রত্যেকটা ট্র্যাকের মধ্যে কিছু কিছু দেখেন ব্লক করে দেওয়া আছে, যে এই যে একটা ব্লক, এরপর এই যে একটা ব্লক, এই যে একটা ব্লক, এভাবে করে যে ব্লকগুলো দেওয়া আছে এগুলোকে ডাকতেছে আমরা এক একটা সেক্টর, ঠিক আছে। এই সেক্টর গুলোতেই বেসিক্যালি ডাটা স্টোর করা হয়। এই যে হার্ড ড্রাইভে যে একটা সেক্টর আছে, এই সেক্টর গুলোতে আমরা মেইনলি ডাটা স্টোরের কাজটা করি। সো আমরা ট্র্যাক বুঝলাম, প্ল্যাটার বুঝলাম, সেক্টর বুঝলাম। এরপর একটা জিনিস আছে দেখেন, স্পিন্ডেল। স্পিন্ডেল বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছে। এই জিনিসটা কি করতেছে দেখেন, আমি অলরেডি বলছি যে একটা হার্ড ড্রাইভে মাল্টিপল প্ল্যাটার থাকতে পারে। দেখেন এখানে প্ল্যাটার আছে কয়টা, একটা, দুইটা, তিনটা প্ল্যাটার আছে, ঠিক আছে। সো এই প্ল্যাটার গুলা একটা কাঠি, স্পিন্ডেল বা একটা কাঠির মাধ্যমে কানেক্টেড। এই স্পিন্ডেলটার কাজটা কি বেসিক্যালি, এই স্পিন্ডেলটার হচ্ছে এই যে প্রত্যেকটা প্ল্যাটার আছে না, প্রত্যেকটা প্ল্যাটারকে ঘুরাইতে পারে। মানে স্পিন্ডেলের সাথে এই প্রত্যেকটা প্ল্যাটার খুব টাইটলি আটকানো। আপনারা ছোটবেলায় কেউ হার্ড ড্রাইভের মানে ডিভিডি ডিস্ক দেখছেন ছোটবেলায়? ডিভিডি ডিস্ক বা সিডি ডিস্ক দেখছেন? ওটার মধ্যে যে লেটস আমি 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 এই দুষ্টামিটা করতাম যে একটা কাঠি, অনেকগুলা একটা কাঠির মধ্যে লেটস ধরেন আমার কাছে একটা কাঠি ছিল, এই কাঠির ভিতরে আমি অনেকগুলা মানে হইতেছে ডিভিডি ডিস্ক হচ্ছে একসাথে লাগাইতাম, লাগাই হইতেছে এই কাঠিটাকে ঘুরাইতাম, সাথে সাথে হইতেছে ডিস্ক গুলাকে একই সাথে ঘুরতো, কারণ কাঠির সাথে ডিস্ক গুলো খুব শক্তভাবে লেগে থাকতো। সো বেসিক্যালি হার্ড ড্রাইভ ওই জিনিসটা করে। এই যে স্পিন্ডেলটা আছে, স্পিন্ডেলটার সাথে এই প্রত্যেকটা প্ল্যাটার হচ্ছে খুব স্ট্রংলি কানেক্টেড থাকে। সো স্পিন্ডেল যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে, এই প্ল্যাটার গুলাও কাউন্টার ক্লকওয়াইজ ঘোরা শুরু করে। স্পিন্ডেল যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এই প্ল্যাটার গুলাও কি করে, ক্লকওয়াইজ ঘোরা শুরু করে, ঠিক আছে। সো এটা হইতেছে বেসিক্যালি স্পিন্ডেলের কাজ। স্পিন্ডেলের কাজ কি, প্ল্যাটার গুলোকে ঘোরানো। এরপর হচ্ছে রিড রাইট হেড। রিড রাইট হেড কি, এই যে এখানে দেখেন কতগুলা কাঠির মতো বের হয়ে আসছে, একটা আর্মের মধ্যে কিছু কাঠি লাগানো আছে। দেখেন যে এই যে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। সো কি করতেছে, এই জিনিসগুলোকে বলে এক একটা রিড রাইট হেড। কারণ কি, কারণ হচ্ছে প্ল্যাটারের যে প্রত্যেকটা সেক্টর আছে সেখান থেকে আমার রিড করতে পারতে হবে ডাটাটা। আর এই রিড করার জন্য একটা এই রিড রাইট হেডটা মেইনলি কাজ করে। রিড রাইট হেডের কাজ হচ্ছে এই প্ল্যাটারের মধ্যে বিভিন্ন সেক্টরে যায়। প্ল্যাটারের ভিতরে বিভিন্ন সেক্টর কিভাবে যায়, যখন এই স্পিন্ডেলটা ধরেন ঘুরে তখন তো রিড রাইট হেডারটা অলরেডি এখানে বসার মতো জায়গা পায় প্ল্যাটার গুলোতে, এবং এই প্ল্যাটার গুলোর সেক্টর ওয়াইজ বসে বসে সে কি করে, সে হইতেছে ডেটা রিড করতে পারে, ঠিক আছে। সো ধরেন আমার এই যে একটা রিড রাইট হেড আসলো, এসে হইতেছে এখান থেকে ডেটা রিড করার ট্রাই করতেছে, ঠিক আছে, বা এইভাবে জিনিসটা বেসিক্যালি কাজ করতেছে। এখন একটা ইনফরমেশন আমি এখনো দেই নেই যে স্যার প্ল্যাটারে কি বোথ সাইড থেকে ডেটা রিড রাইট করা সম্ভব? যে দেখেন একটা হার্ড ড্রাইভের যে প্লেট, মানে নরমালি যে খাবারের প্লেট আমরা চিন্তা করি, প্লেটের কিন্তু দুইটা পাশ থাকে, উপরের পাশ, নিচের পাশ। নরমালি ডিস্কের ক্ষেত্রে প্ল্যাটার গুলোর বোথ সাইডেই হইতেছে আমরা ইউজ করে থাকি। মানে এই যে ধরেন আমি যদি একটা ডিস্ক চিন্তা করি, এই ডিস্কের টপ সারফেস হচ্ছে এটা, এই ডিস্কের বটম সারফেস হচ্ছে এটা, এবং প্রত্যেকটাতেই আমার কি থাকবে, প্রত্যেকটাতে আমার সেক্টর থাকবে, ট্র্যাক থাকবে, সবকিছুই থাকবে, এবং প্রত্যেকটা পার্ট থেকে আমি কি করতে পারি, একটা ডিস্কের দুই পাশ থেকে, দুই পিঠ থেকে আমরা কি করতে পারি, ডেটা রিড রাইট করতে পারি, ঠিক আছে। সো এই আমরা বুঝলাম। সো এখন যে জিনিসটা হচ্ছে, আমরা তাহলে একটু স্লাইডের নেক্সটে যাই। সো এই জিনিসগুলাই বলছে ডিস্ক হ্যাজ মাল্টিপল প্ল্যাটার, মানে ওই যে একটু আগে যেটা বললাম যে মাল্টিপল প্ল্যাটার থাকতে পারে, সেই জিনিসটাই বেসিক্যালি এখানে বলছে। তো তারপর বলছে প্ল্যাটারস হ্যাভ টু সারফেস, এই যে একটু আগে বললাম যে একটা প্লেটের দুইটা সারফেস থাকতে পারে, ঠিক আছে, টপ সারফেস আর বটম সারফেস। অল দা প্ল্যাটার্স আর কানেক্টেড উইথ স্পিন্ডেল, মানে আমার সিস্টেমে যদি তিনটা প্ল্যাটার থাকে বা চারটা প্ল্যাটার থাকে, প্রত্যেকে একটা স্পিন্ডেল দিয়ে কানেক্টেড।
স্পিন্ডেল রোটেটস অল প্ল্যাটার টুগেদার ইউনিডিরেকশনালি ইন এ সেন্ট্রিক ওয়ে। এই যে এটা অলরেডি বলছি। when spindle moves all platters move, মানে এই স্পিন্ডেলটা যদি একটু ঘুরে বাকি সব প্ল্যাটারও ঘোরা শুরু করে। অ্যাকচুয়েটর আর্ম নেমড অ্যাজ রিড রাইট হেড আর কানেক্টেড উইথ এভরি প্ল্যাটার। সো প্রত্যেকটা প্ল্যাটারের সাথেই দেখেন প্ল্যাটারের টপ সারফেস এবং বটম সারফেসে হচ্ছে রিড রাইট হেডার গুলো কানেক্টেড থাকে। এই রিড রাইট হেডার গুলো কি করে, আপনার এই যে প্রত্যেকটা ডিসপ্লে থেকে ডেটা রিড করার কাজটা করে দেয় রিড রাইট হেডারটা বেসিক্যালি। এটাই হচ্ছে রিড রাইট হেডারের কাজ। রিড রাইট হেডার কানেক্টেড উইথ বোথ সারফেস, এই যে এটা অলরেডি আমি বলে ফেলছি যে বোথ সারফেস, টপ সারফেস বটম সারফেস আর কানেক্টেড, হুইচ মিন্স এ প্ল্যাটার হ্যাভিং আপার এন্ড লোয়ার সারফেস কনসিস্ট অফ টু সেপারেট হেডস ফর টু সেপারেট সারফেস। ঠিক আছে, সো বেসিক্যালি এই যে উপরের দিকে যে প্ল্যাটারের উপরের পাশে থেকে ডেটা রিড রাইট করার জন্য একটা আছে রিড রাইট হেডার আছে, আর একটা হচ্ছে নিচের পাশ থেকে রিড করার জন্য। সো আপনারা যদি এই স্লাইডটা আরেকবার দেখেন, এই যে দেখেন নিচের দিকে একটা প্ল্যাটারের নিচের দিকে একটা আর্ম গেছে, উপরের দিকে একটা আর্ম গেছে। ঠিক আছে, সো আরেকটা জিনিস আমি এখন বলে দেই যে এখানে যে সেক্টরের কাউন্টটা আছে, দেখেন এখানে প্রত্যেকটা ট্র্যাকের ভিতরে অনেকগুলো সেক্টর আছে। আমাকে কেউ একজন বলেন তো যে আমি যদি এটা একটু ক্লিন করে দেই, এই জায়গাটা দেখে বলেন তো, ট্র্যাক ধরেন আছে লেটস সে এখানে 5টা, এখানে 5টা ট্র্যাক আছে, 5টা ট্র্যাকের প্রত্যেকটা কি সমান সংখ্যক সেক্টর আছে? হ্যালো, ধরেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ট্র্যাক আছে। সো ইটস নট নেসেসারি, কিপ দ্যাট ইন মাইন্ড, ইটস নট নেসেসারি যে আমার প্রত্যেকটা ট্র্যাকে সমান সংখ্যক সেক্টর থাকতে হবে। সো দেখেন আপনার এইখানে আমি যদি এটা তো জুম ইন করা আছে আশা করি, আমি যদি একটু জুম ইন করি আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, সো দেখেন এখানে একটু যদি কষ্ট করে, সো দেখেন লেটস সে আউটার ট্র্যাকটা সবচেয়ে বাইরের দিকে যে ট্র্যাকটা, সেখানে সেক্টর আছে আপনার 30টা, কিন্তু ভিতরে যাওয়ার পরে দেখবেন যে এটা হইতেছে সামটাইমস এটা কমতেও পারে, এটা সামটাইমস বাড়তে পারে। যেমন এইখানে কিন্তু আসলে 30টা ট্র্যাক দেওয়া সম্ভব না, যেটা সবচেয়ে বেশি ইনার মোস্ট ট্র্যাক যেটা, কারণ সেখানে জায়গা কম। যত বাইরের দিকে যাব তত জায়গা বাড়বে, সো তত বেশি সংখ্যক সেক্টর আমি প্রোভাইড করতে পারবো উইদিন এ ট্র্যাক। সো এই জিনিসটা আমি বললাম যে একটা একটা সারফেসের প্রত্যেকটা ট্র্যাকে সমান সংখ্যক কি থাকতে পারে না, ট্র্যাক নাও থাকতে পারে, সরি সমান একটা সারফেসের প্রত্যেকটা ট্র্যাকে সমান সংখ্যক সেক্টর নাও থাকতে পারে। এই লাইনটা একটু মাথায় রাখি। আচ্ছা, সো এইগুলা বুঝলাম। তারপরে হচ্ছে আমাদের এই স্লাইডটা, আমরা এই স্লাইডে দেখি এখানে কি বলতেছে। সো পারপাস অফ দ্য রিড রাইট হেডার ইজ ফেচিং ডাটা, এরপর ইট মুভস ব্যাক এন্ড ফরথ ইন অর্ডার টু রিড ডাটা অ্যাজ সেপারেট হেডস আর কানেক্টেড টু এভরি সারফেস অফ এ প্ল্যাটার, দ্যাট মিনস হেড ক্যান। আচ্ছা, এটা আমি একটু একে বুঝাই, এই জিনিসটা আমি একটু নিয়ে যাই ওয়ান নোটে, দ্যাট উইল বি বেটার। ওকে, সো কি বলতেছে রিড রাইট হেডার, অলরেডি কি জিনিস আমরা সেটা দেখে আসছি, আমি তাও ছবিটা একটু নিয়ে আসি। দ্যাট উইল বি ওকে। এখানে আমি ছবিটাও রেখে দিই পাশাপাশি, যাতে আপনারা রিলেট করতে পারেন। আচ্ছা, সো দেখেন কি বলতেছে, পারপাস অফ দ্য রিড রাইট হেডার হচ্ছে যে ডেটা রিড করা বা ফেচ করার কাজে বলতেছে। সো এখন আমাকে একটা মানে আমি একটা কোশ্চেন করতে চাই যে স্যার ধরেন আমার ডেটা রিড করা দরকার এই জায়গাটা থেকে, হ্যাঁ এই জায়গাটা থেকে ডেটা রিড করা দরকার। কিপ দ্যাট ইন মাইন্ড, এই 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 স্ট্রাকচারটা কিন্তু ফিক্সড। এটা আর্ম অ্যাসেম্বলি যে জিনিসটা, যেটা নাকি প্রত্যেকটা রিড রাইট হেডারকে ধরে আছে, এটা কিন্তু ফিক্সড। এটা কিন্তু এটা হইতেছে এটার সাথে লাগানো, মানে রিড রাইট হেডারের সাথে এই জিনিসটা কিন্তু লাগানো আছে। ঠিক আছে, আমাকে একটা জিনিস বলেন তো, রিড রাইট হেডারের যদি প্রয়োজন হয় যে আপনার এই জায়গা থেকে একটা ডেটা রিড করবে, সে কিভাবে রিড করবে? খুব ভিতরের দিকে ইনার ট্র্যাক থেকে ডেটা রিড করবে, বাইরের ট্র্যাক থেকে না। এবং
আমি বুঝতেছি যে আমার এই রিড রাইট হেডারটা এইখানে বসে আছে, মানে আউটার ট্র্যাক থেকে ডেটা রিড করছিল একটু আগে, কিন্তু এখন সে রিড করতে চাচ্ছে এই জায়গাটা থেকে, তাহলে তাকে কি করতে হবে, একটু সামনের দিকে মুভ করতে হবে না? ইয়েস অর নো? জি স্যার। সো বেসিক্যালি আমি যদি এই ছবিটা আঁকি, ধরেন এখানে এখানে ট্র্যাক এমন করতেছে, এখানে কতগুলো ট্র্যাক আছে। সো লেটস সে আমার রিড রাইট হেডার এখান থেকে ডেটা রিড করতেছে, কিন্তু একটা সময় সে ফিল করলো যে না আমার এখন এই ভিতরের এই ট্র্যাক থেকে ডেটা রিড করতে হবে, যে জায়গাটা হচ্ছে এই জায়গাটা থেকে ডেটা রিড করবে, তখন তাকে কি করতে হবে, সামনে মুভ করতে হবে না? সো এই জিনিসটাই বেসিক্যালি বলছে যে ইট মুভস ব্যাক এন্ড ফোর্থ, যদি ডেটা রিড করার জন্য এটাকে মুভ করা লাগে, সো এই রিড রাইট হেডার মুভ করতে পারে। সো ধরেন এখন যদি ধরেন ওই রিড রাইট হেডার যদি ফিল করে যে না আমার বাইরের একবার এই ডেটাটা রিড করছি ডান, এবার আমার আবার বাইরের ডেটা রিড করতে হবে, তখন সে কি করবে, সে আবার পিছায় আসতে পারবে। সো তাকে পিছায় আসার জন্য সুযোগ করে দেওয়া হয়, তখন হচ্ছে সে এই জায়গা থেকে হয়তো ডেটা রিড করবে। সো এই রিড রাইট হেডারটা ব্যাক এন্ড ফোর্থ রিড করতে পারে। এখন আমাকে বলেন, যদি হোয়াট ইফ এই জায়গার একটা ডেটা এবং এই জায়গার একটা ডেটা এই রিড রাইট হেডারকে রিড করতে হয়, এই দুইটা পয়েন্টের ডেটা রিড করতে হয়, তাহলে এখন কিভাবে সে রিড করবে? আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি? দেখেন দুইটা পয়েন্ট মার্ক করে দিছি, এই দুইটা পয়েন্টের ডেটাকে রিড করতে হবে এই রিড রাইট হেডার, তাহলে সে কিভাবে করবে সেই জিনিসটা? কোনো আইডিয়া? একটু ট্রাই করি। স্যার ডিস্কটাকে রোটেট করবো স্যার ওইভাবে। এক্স্যাক্টলি, ডেস্কটাকে কে রোটেট করবে বলেন তো স্যার? স্যার স্পিন্ডল স্যার। স্পিন্ডলটা হচ্ছে ডিস্কটাকে রোটেট করবে, ডিস্কটাকে সে কাউন্টার ক্লকওয়াইজও রোটেট করতে পারে বা ক্লকওয়াইজও রোটেট করতে পারে। রোটেট করে যখন এই আর্মের কাছাকাছি এনে দিবে, আর্মের নাগালে এনে দিবে, ধরেন এই এই জায়গাতে যখন এসে যাবে, তখন সে কি করতে পারবে, রিড রাইট হেডারটা ব্যাক এন্ড ফোর্থ করে কি করতে পারবে, ডেটা রিড করতে পারবে। এই জিনিসটাই বেসিক্যালি বলতেছিলাম যে আপনি হইতেছে ব্যাক এন্ড ফোর্থ করতে হবে এবং স্পিন্ডলকেও ঘুরাইতে হবে ডিস্কগুলাকে, ঠিক আছে? সো এখানে এই পয়েন্টগুলো লেখা আছে যে আপার এন্ড লোয়ার বোথ সারফেস অফ এ প্লেটার কনসিস্ট সেম নাম্বার অফ মাল্টিপল ট্র্যাকস, এটা অলরেডি আমি বলছি। যে আউটার মোস্ট ট্র্যাক ইজ নোন অ্যাজ দ্য এক্সটার্নাল ট্র্যাক। সো বাইরের দিকে যে ট্র্যাক গুলো থাকে, যেমন এই যে এখানে যে ট্র্যাক গুলো থাকে সেগুলোকে বলে এক্সটার্নাল ট্র্যাক বলতেছে, আর ভিতরের দিকে যে ট্র্যাক গুলো থাকে ধরেন এই দিকে যে ট্র্যাক গুলো এগুলোকে বলতেছে ইন্টারনাল ট্র্যাক, ঠিক আছে? এগুলোকে বলতেছে ইন্টারনাল ট্র্যাক। সো বেসিক্যালি এই স্ট্রাকচার গুলো ডিফাইন করতেছে। আচ্ছা একটু দাঁড়ান, ওকে ঠিক জিনিসই আছে। ওকে, সো ইফ দা এরপরে কি বলছে, if the head requires to fetch data from inner track from its current position, it needs to move forward. So inside যেতে গেলে কি করতে হবে এটা আমরা বলছি, if the head requires to fetch data from an inner track from its current position, then এটা ডাবল ডুপ্লিকেট হয়েছে লাইনটা, এই লাইনটা ইগনোর করেন, এই লাইনটা ডাবল টাইম স্লাইড আসছে। তো এরপরে হইতেছে যে আবার দরকার হলে ব্যাকে যেতে পারে, এই জিনিসগুলো বেসিক্যালি বলা আছে, আমি যেগুলো অলরেডি দেখাইছি সেগুলো আছে। এখানে একটা লাইন আছে লাস্টে যে ইচ ট্র্যাক বোথ আপার এন্ড লোয়ার সারফেস ইজ ডিভাইডেড ইনটু ফিক্সড নাম্বার অফ মাল্টিপল সেক্টরস, ঠিক আছে? সো দেখেন এখানে হইতেছে যে এই জিনিসগুলোকে একটা স্পেসিফিক নাম্বারে ভাগ করে দেওয়া আছে, সেক্টরে ভাগ করে দেওয়া আছে, এই জিনিসগুলাই বলছে। আর ডাটা ইজ বিং স্টোরড ইন দা সেক্টরস, এটা অলরেডি আমি বলছি একটু আগে। আচ্ছা, সো এবার আমরা স্লাইডেই ব্যাক যাই। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? থাকলে একটু বললেন যে স্যার এটা বুঝি নাই বা কি কিছু। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এই স্লাইডটা একটু দেখি। এই স্লাইডে দেখেন যেটা বেসিক্যালি বলতেছে একটা ফাইল সিস্টেমের কনসেপ্ট বোঝানো হয়েছে। সো এই জিনিসটা আমি একটু আইডিয়া দিই যে এটা কি জিনিস, এটা নিয়ে আমরা সামনে আরেকটু আরো ডেপথে পড়বো, প্যাচাল পারবো এই জিনিসটা নিয়ে। সো এখানে দেখেন একটা একটা এন্টায়ার হার্ড ডিস্ককে বোঝানো হয়েছে। হার্ড ডিস্কের মধ্যে অনেকগুলো পার্টিশন হয়, ঠিক আছে? একটা হার্ড ডিস্কে আমরা সি ড্রাইভ, ডি ড্রাইভ অনেকগুলো পার্টিশনে ভেঙে ফেলি। সো ওই জিনিসটা বেসিক্যালি দেখানো হয়েছে। প্রত্যেকটা পার্টিশনের কিছু প্রপার্টি আছে। কি প্রপার্টি আছে? যেমন বুট ব্লক, সুপার ব্লক, ফ্রি স্পেস ম্যানেজমেন্ট, আইনোডস, তারপরে হচ্ছে রুট ডিরেক্টরি, ফাইল এন্ড ডিরেক্টরিজ, এই জিনিসগুলো থাকে। এই জিনিসগুলো যে আরো বিস্তারিত ব্যাখ্যা এটা ইনশাআল্লাহ সামনে দেখবো যে কি কোনটা বোঝায়। সো ওয়ান অফ দ্য মেজর ফাংশনালিটি অফ দ্য ওএস হচ্ছে ফাইল সিস্টেম হ্যান্ডেল করা, যে ফাইলগুলোকে কিভাবে কন্ট্রোল হ্যান্ডেল করা হবে সেটা হচ্ছে মেজর কনসার্ন ওএস এর জন্য। ইট ইজ আ সফটওয়্যার কম্পোনেন্ট অফ ওএস হুইচ ম্যানেজ অল ফাইলস, মানে একটা ফাইলসে রিড হবে না রাইট হবে, কি হবে না হবে বা এক্সিকিউট হবে, সবকিছু হইতেছে ফাইল সিস্টেম হ্যান্ডেল করে। ডিফারেন্ট ওএস হ্যাজ ডিফারেন্ট ফাইল সিস্টেম, মানে লেটস সে লিনাক্স যেভাবে ফাইল সিস্টেম ডিল করে
সেভাবে কিন্তু উইন্ডোজ করে না। উইন্ডোজ যেভাবে ফাইল সিস্টেম হ্যান্ডেল করে সেভাবে কিন্তু ম্যাক ওএস করে না। বিষয়টা কি বুঝাইতে পারছি? প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের একটা অপারেটিং সিস্টেম কি ডিফারেন্ট সফটওয়্যার না? সো ডিফারেন্ট অপারেটিং সিস্টেম যেহেতু ডিফারেন্ট সফটওয়্যার, তাহলে কি সবাই কি একইভাবে ফাইল সিস্টেমের কোডটা লিখবে? না স্যার। সবাই কিন্তু নিজেদের মতো করে লিখবে। সো ইউনিক্সে ফাইল সিস্টেমটা যেভাবে ইউএফএস এর মাধ্যমে হ্যান্ডেল হয়, উইন্ডোজে কিন্তু সেভাবে হয় না। উইন্ডোজের ক্ষেত্রে দেখেন এটাকে বলতেছে এনটিএফএস। দেখবেন উইন্ডোজের ক্ষেত্রে বুট করতে গেলে জিজ্ঞেস করে FAT32 না এনটিএফএস, এই জিনিসটা জিজ্ঞেস করে। ম্যাক ওএস এর ক্ষেত্রে এপিএফএস নামে একটা জিনিস আছে, ও হইতেছে ম্যাকের ফাইল সিস্টেম। মানে প্রত্যেকটা অপারেটিং সিস্টেম তাদের নিজেদের ওয়েতে আপনার ফাইল সিস্টেমের কোডটা কমপ্লিট করছে বা ফাইল সিস্টেমের কোডটা ডেভেলপ করছে, যেটা একজনের সাথে আরেকজনের কোনোভাবে ম্যাচ করে না। সো এই যে এই জিনিসটা বলছে, ইট ডিটারমাইন্স হাউ ইউজার ডাটা ইন ফর্ম অফ ফাইল গেট স্টোরড ইন দ্য সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি কোনগুলো? যেগুলো হচ্ছে একটু স্লো, যেমন হার্ড ড্রাইভ, এসএসডি, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি হিসেবে কনসিডার হচ্ছে, অর ডিস্ক পার্মানেন্টলি, এন্ড হাউ দিস ডাটা ক্যান বি ফেচড ফ্রম দ্য ডিস্ক। সো লিনাক্স যেভাবে হার্ড ড্রাইভ থেকে ডেটা ফেচ এবং রিড করে, সেভাবে কিন্তু উইন্ডোজ করে না। উইন্ডোজ যেভাবে হার্ড ড্রাইভ থেকে ডেটা ফেচ বা রিড করে, ফেচ বা রাইট করে, ফেচ বলতে বেসিক্যালি রিড কে বুঝাই, ফেচ আর রিড আমি সেম জিনিস, আমি জাস্ট ইন্টারচেঞ্জেবল ইউজ করতেছি। সো উইন্ডোজ যেভাবে ডেটা মানে হার্ড ড্রাইভ থেকে রিড বা রাইট করে, ম্যাক কিন্তু সেভাবে করে না। সো প্রত্যেকেই ডিফারেন্ট ওয়েতে তাদের ফাইল সিস্টেমটাকে ডেভেলপ করছে, এই জিনিসটাই বেসিক্যালি বলা হয়েছে। ঠিক আছে? সো এরপরে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে যে in an operating system every data from user end is managed from a files, as example files of any formats. So এখন আমাকে একটা জিনিস বলেন যে আপনি যেই ফাইল মানে আমরা যে ফাইলগুলো নিয়ে কথা বলতেছি, আমাদের ফাইলে বিভিন্ন ধরন হয় না? মানে ধরেন এইটা একটা পিপিটি ফরম্যাট, আমি যে পাওয়ার পয়েন্ট সাইটটা রান করতেছি এটা একটা পিপিটি। তারপরে একটা গেম খেলতে গেলে আপনি হইতেছে .exe একটা এক্সিকিউটেবল ফাইল থাকে। তারপরে কোন একটা মুভি দেখতে গেলে বা করতে গেলে হয়তো MP4 হয়। তারপরে গুগলে অনেক সময় দেখবেন যে MKV টাইপের এক্সটেনশন থাকে, যে ফাইল ফরম্যাট, যে আমি গুগলে অনেক সময় মানে ক্লাস রেকর্ডিং আপলোড করলে .mkv থাকে। তারপরে PDF থাকে, তারপরে ডক থাকে। এই জিনিসটার কাজ কি আমাকে কেউ একটু বলতে পারবেন যে এই যে একই মানে ফাইলগুলো কেন ডিফারেন্ট হচ্ছে? হ্যালো, এনিওয়ান? মানে কেন দরকার আমার ডিফারেন্ট ফরম্যাট, কেন দরকার? In an OS every data from user end is managed in form of files. So আমি জানি দিন শেষে এগুলো সবই এক একটা ফাইল। ঠিক আছে? এটা কোনটা হইতেছে পিপিটি, হইতেছে একটা প্রেজেন্টেশন ফাইল, exe হইতেছে একটা এক্সিকিউটেবল ফাইল, MP4 হচ্ছে একটা ভিডিও ফাইল, PDF হচ্ছে একটা মানে ডেটা টাইপের ফাইল। সো ফাইল সিস্টেম যেটা করে, ডিফারেন্ট ফরম্যাটের ফাইলগুলোকে সে মানে প্রপারলি সে মেইনটেইন করতে পারে বা ম্যানেজ করতে পারে। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ফাইল, যে ফাইল সিস্টেম পার্ট আছে সেটা রেসপন্সিবিলিটি। So user creates a file in a particular folder or directory, can work on that file. So আপনি লেটস একটা পিপিটি বানায় সেটাকে আপনি একটা ডিস্কের ডিরেক্টরিতে রাখতে পারেন, সেটাতে কাজ করতে পারেন, ডক বানাইতে পারেন, কাজ করতে পারেন। তো বেসিক্যালি এই জিনিসগুলো হইতেছে আপনি কাজটা করার পরে দিন শেষে আপনি যাই করেন, আপনি একটা পিপিটি বলেন, আপনি একটা MP4 বলেন, একটা PDF বলেন, দিন শেষে এক্সটেনশন হয়তো আলাদা, মানে এক্সটেনশন দেখে আমি বুঝতেছি এটা কি টাইপের ফাইল। .jpg বলেন, .jpg দেখে বুঝতেছি এটা একটা ইমেজ টাইপের ফাইল। কিন্তু দিন শেষে এরা কি ফাইল বাদে অন্য কিছু? এরা কি ফাইল ডোমেইনে এক্সিস্ট করতেছে না? এরা দিন শেষে ফাইল, কিন্তু আমরা বিভিন্ন এক্সটেনশন দিয়ে বুঝাচ্ছি যে কোন ফাইলটা কোন টাইপের এবং সে কি করতে পারে। আপনি তো একটা পিপিটি ফাইলকে বলতে পারবেন না যে এটা একটা ভিডিও ফাইল, বলতে পারবেন? সো আমরা ফাইলগুলোকে ডিফারেন্ট গ্রুপিং করছি, বাট দিন শেষে সবাই এরা ফাইল। সো যেটা হচ্ছে ইউজার ফাইল ক্রিয়েট করে আপনার ডিভাইস হার্ড ড্রাইভে রেখে দেন এবং দরকার মতো ইউজ করেন। বেসড অন অ্যাকশন অফ ইউজার ফাইল সিস্টেম ম্যানেজেস ফাইল ইন দ্য ডিস্ক। মানে ইউজার যদি চায় একটা ফাইলে রিড করতে, তাহলে ফাইল সিস্টেম সেই রিড করার সুবিধা করে দেয় ডিস্ক থেকে। ইউজার যদি একটা ফাইলকে রাইট করতে চায়, তাহলে ফাইল সিস্টেম ওই ফাইলে রাইট করার অপরচুনিটি ক্রিয়েট করে দেয় ইউজারকে, এবং রাইট করলে অবশ্যই কি হবে, ডিস্কে একটা চেঞ্জ হবে। ঠিক আছে? আমরা ফাইল সিস্টেমে কিভাবে রিড রাইট হয় এগুলো নিয়ে সামনে আরো দেখবো। ইন অর্ডার টু ম্যানেজ files in this file system divides each file into multiple equal size block logically, which are known as logical block. So এখানে কি বলতেছে, in order to manage files in the disk, file system divides each block into multiple equal size logical block. মানে কি কেউ বলতে পারবেন? ধরেন একটা ফাইল অনেক বড়,
এখন এই একটা অনেক বড় ফাইলকে কি একটা মানে ধরেন আপনার আপনার মানে এইটুকু জায়গার ভিতরে কি মানে এই বড় এই ধরেন আপনার কাছে আমি যদি লেটস সে একটু এখানে আঁকি, লেটস সে আপনার কাছে এই রকম চাঙ্কে করে 4টা ঘর দিলাম, ঠিক আছে, 4টা স্পেস দিলাম। এখন এই পুরা ফাইলটাকে কি আপনি এট এ টাইম এই জায়গায় রাখতে পারবেন? এই ফাইলটা অনেক, এই ফাইলটার সাইজ দেখেন, এই ফাইলটা কিন্তু বেশ বড়, চওড়া কিন্তু বেশ বড়। তো আমাকে কি করতে হবে, আমাকে এক একটা ব্লক ব্লক করে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে এই ব্লকগুলোতে সাজায় রাখতে হবে, ঠিক আছে, এই ব্লকগুলোতে সাজায় রাখতে হবে। সো এটাই বলতেছে যে ইন অর্ডার টু ম্যানেজ ফাইল ইন দা ডিস্ক, কারণ দিন শেষে কিন্তু এই যে এই ফাইলটা কি একটা লজিক্যাল এন্টিটি না, এক একটা ফাইল কিন্তু এক একটা লজিক্যাল ব্লক, মানে ফাইল জিনিসটা কি ইটস এ ভার্চুয়াল থিং, মানে আমরা তো কখনো একটা ফাইল টাচ করতে পারবো না, ইটস এ ভার্চুয়াল থিং। সো এই লজিক্যাল ব্লক গুলোকে কি করতে হবে, হার্ড ড্রাইভের যে ফিজিক্যাল ব্লক গুলো আছে এই প্রত্যেকটা চাঙ্ক হইতেছে একটা ফিজিক্যাল ব্লক, এই ফিজিক্যাল ব্লকে আমরা ভেঙে ভেঙে রাখতে পারি, যাতে করে পরবর্তীতে আবার যখন ফেচ করা লাগবে বা দরকার মতো ইউজ করা লাগবে তখন আমরা ওই স্টোরেজ থেকে ব্যাক করায় নিয়ে এসে ইউজ করব। So logical blocks are always equivalent to the power of 2 to the power n. তার মানে কি দাঁড়াচ্ছে, এক একটা লজিক্যাল ব্লক আপনার বেসিক্যালি 2 to the power n ফরম্যাটে থাকে। সো n এর ভ্যালু লেটস সে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, হোয়াটএভার হইতে পারে। এটা করার কারণ কি? কোন আইডিয়া? লজিক্যাল ব্লকস আর অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু দা পাওয়ার অফ 2 to the power n। কোন আইডিয়া? ধরেন একটা ফাইলের সাইজ হচ্ছে 4 কিলোবাইট, একটা ফাইলের সাইজ হচ্ছে 2 কিলোবাইট, মানে 2 টু দি পাওয়ার n হলে কি হবে, n এর ভ্যালু যাই হোক না কেন ওই মানে সবসময় 2 টু দি পাওয়ার n ফরম্যাটে থাকবে না। সো একটা ফাইলের ফরম্যাট হইতেছে ধরেন 8 কিলোবাইট। জিনিসটা কি বুঝাইতে পারতেছি? লজিক্যাল ব্লকস আর অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু টু দি পাওয়ার n, এটা কনভেনশন, এটা যারা এই জিনিসটা ডিজাইন করছে এটা তারা কনভেনশনালি এটা অ্যাপ্রুভ করে নিচ্ছে, ঠিক আছে। কেন করছে? কারণ হচ্ছে এইভাবে যদি লজিক্যাল ব্লকগুলোকে ডিভাইড করা হয়, মানে ধরেন আপনার যদি একটা 8 কিলোবাইটের ফাইল থাকে আপনি চাইলে কিন্তু এটা কি করতে পারেন, 2 কিলোবাইট 2 কিলোবাইট 2 কিলোবাইট 2 কিলোবাইট এভাবে করে ভাগ করে রাখতে পারেন। এরপর একটা 4 কিলোবাইটের যদি একটা ফাইল হয় সেটাকে আপনি কি করতে পারেন, লজিক্যালি 2 কিলোবাইট 2 কিলোবাইট করে ভাগ করতে পারেন। করে কি করতে পারেন, ধরেন আপনার হার্ড ড্রাইভে এখানে ধরেন 2 কিলোবাইট জায়গা অ্যালোকেট আছে, সো আপনি এটা সুন্দর করে এই লজিক্যাল ব্লকটাকে এই ফিজিক্যাল 2 কিলোবাইট ব্লকে রাখতে পারবেন, মানে 2 কিলোবাইট জায়গা যে ফিজিক্যাল ব্লকে আছে। আরেকটা জিনিস আমি একটু বলে দিতে চাই, এই জিনিসটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে পরীক্ষার হলেও বা এনিওয়্যার, এর জন্য এটা বেসিক্যালি বলে দিচ্ছি, এই লাস্ট পয়েন্টটার জন্য এটা বলা যে ফিজিক্যাল ব্লক, ঠিক আছে, ফিজিক্যাল ব্লক বলতে কাকে বোঝায়, কোন আইডিয়া? অলরেডি বলছি স্যার, এটা ফিজিক্যাল ব্লকটা কি, এই যে হার্ড ড্রাইভের যে ব্লকগুলো অলরেডি আমরা দেখে আসছি যে প্রত্যেকটা সেক্টর তারপর ফিজিক্যাল ব্লক, ঠিক আছে, ফিজিক্যাল ব্লক এই জিনিসগুলো অলওয়েজ সেম। ডেটা ব্লক, ঠিক আছে, ডেটা ব্লক কথাটা অনেক সময় ইউজ করা হয়। ফিজিক্যাল ব্লক, সেক্টর, ডেটা ব্লক এই তিনটা সেম জিনিসকে পয়েন্ট করে। এই তিনটা সেম জিনিস কাকে পয়েন্ট করে, এই যে এক একটা হার্ড ড্রাইভের এই যে এক একটা সেক্টরকে, এই যে এক একটা সেক্টরকে আমরা এই যে একটু আগে দেখছিলাম না যে হার্ড ড্রাইভের এক একটা সেক্টর থাকে, এই সেক্টরগুলোকে আমরা সামটাইমস কোনো সময় মন ভালো না লাগলে ফিজিক্যাল ব্লক ডাকি, কোনো সময় মন ভালো না লাগলে ডেটা ব্লক ডাকি, কোনো সময় মন ভালো না লাগলে সেক্টর ডাকি। এই প্রত্যেকটা সেক্টরকে আমরা ইন্টারচেঞ্জেবলি বিভিন্ন নামে ডাকি। সো বেসিক্যালি লাস্টের ওই স্লাইডটাতে, লাস্টের ওই পয়েন্টটাতে এই কথাটাই বলছে যে দ্য লজিক্যাল ব্লকস আর ম্যাপড ইনটু দ্য কোরেসপন্ডিং ফিজিক্যাল ব্লক। যে আপনার যদি লেটস সে এখানে যদি আমার ফাইলটা যদি এত বড় হয় যে এই যে ধরেন এই ফাইলটা অনেক বড়, ঠিক আছে, চাঙ্কে চাঙ্কে ভাগ করা লাগছে, ভাগ করে কি করব, এটাকে ধরেন আমি এখানে রাখবো, এই যে আমার একটা লজিক্যাল ব্লক এলবি আমার এই যে ফিজিক্যাল ব্লক পিবি তে ম্যাপ করতেছি, ঠিক আছে, এটা যারা কনভেনশনালি বানাইছে তারা এইভাবেই করছে। সো ধরেন এই লজিক্যাল ব্লকটাকে ধরেন আমি লেটস সে এই জায়গাটাতে রাখবো, এটা একটু মার্কারটা হয়ে গেছে। সো এই লজিক্যাল ব্লকটাকে লেটস সে নিয়ে আমি এখানে রাখবো, কারণ এই জায়গাটা ফাঁকা ছিল, অকুপাইড না, এমটি স্পেস ছিল। সো এইভাবে হচ্ছে লজিক্যাল ব্লক আর ফিজিক্যাল ব্লকের ম্যাপিংটা হয়। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা আসলে হার্ড ড্রাইভে ফাইলটা স্টোর করি, মানে হার্ডওয়্যার লেভেলে কিভাবে জিনিসটা যায়, ব্যাপারটা বোঝা যাচ্ছে। সো ধরেন এই লজিক্যাল ব্লকটাকে নিয়ে আমি এই জায়গাটাতে রাখবো, এই লজিক্যাল ব্লকটাকে নিয়ে ধরেন আমি এই জায়গাটা রাখবো। অবশ্যই রাখার আগে চেক করা হয় যে জায়গাগুলো বা সেক্টরগুলো ফাঁকা আছে কিনা, যখন ফাঁকা থাকে তখনই শুধুমাত্র ডেটা রাখা হয়, ঠিক আছে। তো প্রত্যেকটা লজিক্যাল ব্লকে কি করা হচ্ছে, ফিজিক্যাল ব্লকের সাথে ম্যাপ করা হইতেছে, এই জিনিসটাই বেসিক্যালি বোঝানো হয়েছে।
সো এখানে কারো কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন, এনিওয়ান? আচ্ছা, যদি না থাকে এখন আমরা একটু ফাইল সম্পর্কে জানবো যে ফাইল জিনিসটা কি। সো এটা খুব মানে খুবই বেসিক একটা স্লাইড, মানে এখন পর্যন্ত যা দেখতেছি আমরা মোস্টলি ইটস এ থিওরিটিক্যাল অ্যাসপেক্টে আমরা জিনিসগুলো দেখতেছি। তো মানে একটু মুখস্থ ধাঁচের জিনিসপত্র এগুলো বলতে হবে, বাট বুঝতে হবে, মানে না বুঝে আবার মুখস্থ করে লাভ নেই। বুঝি নাই বাট এনিওয়ে মুখস্থ করে ফেলাম, দ্যাট শুডন্ট বি ওয়ার্কিং। সো এনিওয়ে, সো এখন কি বলতেছে, একটা ফাইলের কি থাকতে পারে, ফাইলের একটা নাম থাকবে, একটা ফাইলের নাম থাকবে, একটা ফাইলের আইডেন্টিফায়ার থাকবে। আইডেন্টিফায়ার কি জিনিস? কেউ 370 করছে এরকম কেউ আসি বা 370 করি নাই? আমরা কি 321 এর আগে কি 370 করে আসি? আচ্ছা, যদি না করে থাকি ইটস ফাইন। সো আইডেন্টিফায়ার দিয়ে কি করে, কোন আইডিয়া আছে? দেখেন কি লিখছে, ইউনিক ট্যাগ ইউজুয়ালি এ নাম্বার আইডেন্টিফাইজ দ্য ফাইল উইদিন দ্য ফাইল সিস্টেম। সো ধরেন আপনার পিসিতে 500টা ফাইল আছে, এই 500টা ফাইল অপারেটিং সিস্টেম কিভাবে চিনে বলেন তো? 500টা ইউনিক ফাইলকে কিভাবে অপারেটিং সিস্টেম আইডেন্টিফাই করে? স্যার ইউনিক আইডি বা এই টাইপের কিছু দিয়ে। ইউনিক আইডি দেওয়া থাকে। অপারেটিং সিস্টেম যখনই একটা ফাইল ক্রিয়েট করে বা ফাইল ক্রিয়েটার সুযোগ দেখে, তখনই সে কি করে, প্রত্যেকটা ফাইলকে এক একটা ইউনিক আইডি দিয়ে দেয়। ঠিক আছে, হোক সেটা ধরেন একটা পিডিএফ, হোক সেটা হইতেছে একটা জেপিজি, হোক সেটা হইতেছে একটা 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 এমপি4। ঠিক আছে, প্রত্যেকটা ফাইলকে এক একটা ইউনিক নাম্বার দিয়ে দেয়। সো ধরেন এটা দেওয়ার কারণ কি? দেওয়ার কারণ হইতেছে, ধরেন আপনি দুষ্টামি করে ধরেন আপনার, আমার নাম হচ্ছে আসিফ, তো আমি কি করলাম, আসিফ ডট পিডিএফ দিয়ে একটা ফাইল সেভ করলাম, এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল। দেন আসিফ ডট জেপিজি দিয়ে একটা ফাইল সেভ করলাম, আসিফ ডট এমপি4 দিয়ে একটা ফাইল সেভ করলাম। যেটা হইতেছে, নাম দিয়ে তো কাউকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ নাম তো ডুপ্লিকেট হইতেই পারে। কিন্তু আইডেন্টিফায়ার যেটা ইউনিক নাম্বার, সেটা তো কখনো ডুপ্লিকেট হবে না, সেটা সবসময় ইউনিক একটা জিনিস দেওয়া হবে। সো এখন আপনার নাম সেম রাখছেন, কিন্তু আসিফ ডট পিডিএফ কে অপারেটিং সিস্টেম চিনে 1 2 3 দিয়ে, আসিফ ডট জেপিজি কে অপারেটিং সিস্টেম চিনে 4 5 6 ইউনিক আইডেন্টিফায়ার দেয়। আসিফ ডট এমপি4 কে অপারেটিং সিস্টেম কোন নাম্বারটা দিয়ে চিনে, লেটস সে 688 এই নাম্বার দেয়। সো ইউনিক আইডেন্টিফায়ারের কাজ হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইলগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করা। টাইপ অফ এক্সটেনশন, এটা অলরেডি অনেকবার বলছি, যে পিডিএফ, জেপিজি, এমপি4, এই জিনিসগুলো অলরেডি বলে ফেলছি। দ্য ইনফরমেশন ইজ নিডেড ফর ফাইলস দ্যাট সাপোর্ট ডিফারেন্ট টাইপস অফ ফাইল। যে ফাইল সিস্টেম যে ডিফারেন্ট টাইপ অফ ফাইল সিস্টেম সাপোর্ট করে, এটাকে দেখার জন্য। সো এমন অনেক ধরেন সামটাইমস যেটা হয় যে লিনাক্স আপনারা দেখবেন যে কিছু ফরম্যাটের ফাইল থাকে যেগুলো আসলে মানে উইন্ডোজে সাপোর্ট করে না, এটা দেখছেন কিনা জানি না এখনো। তো এরকম হয় যে লিনাক্সের কিছু ফাইল ফরম্যাট এগুলা উইন্ডোজে সাপোর্ট করে না। উইন্ডোজে যদি অন্য একটা জায়গা থেকে যদি উইন্ডোজে এটাকে আনেন, দেখবেন ওটা কাজ করা যাচ্ছে না। তারপর লোকেশন, যে ফাইলটা আসলে আপনার সিস্টেমের কোথায় থাকবে, the information is the pointer of it to a device, যে to location of the file, মানে ডিরেক্টরি এন্ড কোথায় থাকবে এভরিথিং। সাইজ হচ্ছে the current size of the file, যে একটা ফাইলের সাইজ তো থাকতেই হবে। প্রোটেকশন হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল ডিটারমিনেশন, হু ক্যান রিড রাইট এক্সিকিউট এনিথিং। এটা আমরা দেখছি না, রিড রাইট এক্সিকিউটের ল্যাব হয়ে গেছে না আপনাদের, আরডব্লিউএক্স। জি স্যার। সো এই জিনিসটাই বলতেছে যে প্রোটেকশন লেভেল। সো কোনোটাতে যদি আপনার রাইট অ্যাক্সেস না থাকে, আপনি কিন্তু রাইট করতে পারবেন না বা এক্সিকিউট করতে পারবেন না। টাইম ডেট এন্ড ইউজার আইডেন্টিফিকেশন, দ্য ইনফরমেশন মে বি কেপ্ট ফর ক্রিয়েটিং লাস্ট মডিফিকেশন এন্ড লাস্ট ইউজেস। সো প্রত্যেকটা ফাইলেরই কিন্তু কিছু মেটা ডাটা থাকে। সো লেটস সে আমি যদি এই পিডিএফটা দেখি, এই যে ফাইল জার্নালিং যে পিডিএফটা আছে, সো দেখেন প্রত্যেকটা ফাইলের কিন্তু দেখেন ক্রিয়েট করা হয়েছে কবে, মডিফাই করা হয়েছে কবে, অ্যাক্সেস করা হয়েছে কবে, এই ইনফরমেশন গুলো কিন্তু আছে। তো এই মেটা ডাটা গুলো দেখে ফাইল সম্পর্কে আপনি ধারণা পাইতে পারেন। তারপরে এই যে সিকিউরিটি যেটা বললাম, যে একটা ফাইলের মধ্যে আমার কি কি অ্যালাউন্স আছে, আমি ফাইলটা মডিফাই করতে পারি, রিড করতে পারি, রাইট করতে পারি, এক্সিকিউট করতে পারি। সো এটা হচ্ছে যে প্রোটেকশন বা সিকিউরিটি যে পয়েন্টটা ছিল, সেটাকে আমরা বেসিক্যালি এখান থেকে ওই যে উইন্ডোজ থেকে আমরা দেখাই দিলাম। ঠিক আছে, আর সাইজ তো বুঝতেই পারতেছেন, ফাইলের তো সাইজ আমরা এমনিই দেখতে পারি, এগুলো তো আসলে আলাদা করে দেখানোর কিছু নেই। সো এখানে একটা ম্যাক ওএস একটা ফাইলের অ্যাট্রিবিউট দেখানো হচ্ছে, যেটা আমি একটু আগে মাত্র উইন্ডোজ দিয়ে দেখাইলাম, উইন্ডোজের একটা পার্ট দেখাইলাম। সো এই জিনিসটা দেখানো হয়েছে। ওকে, সো ফাইলের ভিতরে কি কি করা সম্ভব? ফাইলের ভিতরে বেসিক্যালি যা যা করা সম্ভব সেটা হচ্ছে যে একটা ফাইলকে আমরা ক্রিয়েট করতে পারি। লেটস সে আমরা একটা ফাইলকে আমরা ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করার পরে আমরা সেটাকে কি করতে পারি, যে ক্রিয়েট এ ফাইলস উইথ অল ইটস অ্যাট্রিবিউটস অর মেটাডাটা। আচ্ছা, অল ইটস অ্যাট্রিবিউটস এন্ড মেটাডাটা বলতে কি বোঝাচ্ছে, কোন আইডিয়া? anyone, anything, just give a try. So metadata বলতে কি বোঝাচ্ছে,
যে আপনার ফাইলের ইউনিক আইডেন্টিফায়ার থাকবে, ঠিক আছে, ফাইলটা কবে ক্রিয়েট হয়েছে সেই ইনফরমেশনটা থাকবে, ফাইলটা কবে মডিফাই হয়েছে সেই ইনফরমেশনটা থাকবে, বেসিক্যালি একটু আগে যে জিনিসগুলো দেখছি। তারপর হইতেছে ফাইলের মধ্যে কি করা যেতে পারে, ফাইলটাকে রিড করা যেতে পারে, ফাইলটাকে রাইট করা যেতে পারে বা ফাইলটাকে মডিফাই করা যেতে পারে, দেন ফাইলটাকে ডিলিট করে দেওয়া যেতে পারে। যে এই ফাইলটাকে কমপ্লিটলি রিসাইকেল, যখন আমি একটা ফাইলকে টাচ করি, ধরেন এই ফাইলটাকে লেটস ধরেন কোন একটা ফাইলকে আমি করলাম, ক্লিক করে আমি কি করতে পারি, এটাকে ধরে কমপ্লিটলি আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি, শিফট ডিলিট করে দিতে পারি, আমার সিস্টেম থেকে জিনিসটা হারায় যাবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলতেছে বেসিক্যালি। তারপর হচ্ছে ট্রাঙ্কেটিং। ট্রাঙ্কেটিং জিনিসটা কি, রিমুভস ইনফরমেশন ফ্রম এ ফাইল, দেখেন কি বলতেছে, রিমুভ ইনফরমেশন ফ্রম এ ফাইল, ইট ডাজ নট রিমুভ অ্যাট্রিবিউট অফ দ্য ফাইল। এই জিনিসটা কি বোঝাচ্ছে, যে ধরেন আমার কাছে এই যে প্রেজেন্টেশন স্লাইডটা ওপেন করা আছে, এখন এই প্রেজেন্টেশন স্লাইড থেকে যদি আমি কয়েকটা লাইন কেটে দেই, এই ধরেন এই লাইনগুলো যদি কেটে দিই বা স্লাইডটা যদি ডিলিট করে দিই, তাহলে কি হবে, এই স্লাইডটা কি হারায় যাবে? একটা স্লাইড থেকে যদি একটা সিঙ্গেল স্লাইড যদি উঠাই দিই, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যদি একটা সিঙ্গেল স্লাইড হারাই দিই, তাহলে কি এটা হারায় যাবে কমপ্লিটলি? মানে কোশ্চেনটাকে আমি বুঝাতে পারছি। ধরেন আমি ধরে এই যে এই স্লাইডটা আমি ডিলিট করে দিলাম, ধরেন এখন নাই, আমি এটাকে সেভ করে ফেললাম, এখন কি স্লাইডটা কি ফাইল সিস্টেম থেকে হারায় যাবে বা আমার হার্ড ড্রাইভ থেকে হারায় যাবে? না, আমি কি করছি, আমি জাস্ট একটা ট্রাঙ্কেশন অপারেশন করছি। ট্রাঙ্কেশন মানে কি, ফাইলটাকে কেটে ছোট করছি। এই জিনিসটাকে বেসিক্যালি বোঝাচ্ছে রিমুভ ইনফরমেশন ফ্রম এ ফাইল, মানে ফাইলের কিছু ইনফরমেশন রিমুভ করে দিচ্ছি, বাট কি করতেছি না, ফাইলটাকে আমি রিমুভ করতেছি না। একটু আগে আমরা কি করতেছিলাম, ফাইলটাকে পুরো কমপ্লিটলি ডিলিটিং এর সময় তার মেটা ডেটা সহ, যে এই ফাইলটার এই সিস্টেমে এক্সিস্টই করে না, এরকম একটা ঘটনা ঘটাইছি, যে সিস্টেমে ফাইলটার এক্সিস্টই করে না, এই ঘটনাটা ঘটেছি ডিলিটিং এর মাধ্যমে। কিন্তু ট্রাঙ্কেটিং এ কি করতেছি, বেসিক্যালি ফাইলে কিছু ডেটা কমাই দিতেছি। ডেটাটা কমাই দেওয়ার ফলে সে ডেটা হইতেছে যে ডেটা কমে যাওয়ার ফাইলটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ফাইলটা থেকে যাচ্ছে সিস্টেমে। সো এটা হচ্ছে ট্রাঙ্কেশন। আর রিপোজিশনিং কি, চেঞ্জিং দ্য পজিশন অফ দ্য পয়েন্টার উইদিন আ ফাইল ডিউরিং আই অপারেশন। সো বেসিক্যালি যেটা বোঝাচ্ছে, আমরা একটু আগেই বলছি যে একটা ফাইল বিভিন্ন চাঙ্কে ভাগ করা হয়, ঠিক আছে, এবং বিভিন্ন চাঙ্কে ভাগ করা হয় কেন, যাতে করে কি হয়, যাতে ধরেন এই ফাইলটা অনেক বড়, ধরেন এই ফাইলটার সাইজ হচ্ছে 2 জিবি, ঠিক আছে, 2 জিবি সাইজের একটা ফাইল, এটাকে আমি 4টা চাঙ্কে ভাগ করছি। এখন এটাকে লেটসে ধরেন আমার হইতেছে কোন একটা কারণে মানে আই অপারেশন করাইতে হবে। তো আই অপারেশন করাইতে গেলে আমি বুঝতেছি যে আমার আই অপারেশন আমি পুরো 2 জিবি নিয়ে কাজ করতে পারবো না, আমাকে চাঙ্ক বাই চাঙ্ক নিয়ে যেতে হবে। সো আমার কি করতে হবে, আমার এইখানে একটা পয়েন্টার রাখতে হবে না, যে ধরেন আমি এই প্রথম চাঙ্কে কিছু লিখতেছি, হ্যাঁ, প্রথম চাঙ্কে কিছু একটা লিখতেছি, ধরেন 20 পাতার একটা ডক ফাইল, মাইক্রোসফট ডক ফাইল, ঠিক আছে, এটার সাইজ কোন একটা কারণে 2 জিবি হয়ে গেছে, হবে না, বাট তাও ধরে নিলাম। যেটা হবে যে আমি প্রথমে এই জায়গাটুকুতে লিখবো, তারপরে যখন আমার নিচে আসার দরকার হবে তখন পয়েন্টারটাকে আবার এখানে আনবো, ঠিক আছে। এই যে পয়েন্টারটা কারেন্ট পজিশন থেকে নিচের পজিশনে আসলো, কেন আসলো, কারণ আমার চাহিদা ছিল যে এই পজিশনে আসলে আমি আবার এই পয়েন্টার এই পজিশন থেকে এখানে আবার লিখতে পারবো, এভাবে পয়েন্টারটা আস্তে আস্তে নামবে। এই জিনিসটাকে বলতেছে বেসিক্যালি রিপোজিশনিং, যা চেঞ্জিং দ্য পজিশন অফ দ্য পয়েন্টার উইদিন আ ফাইল ডিউরিং দ্য আই অপারেশন, মানে আমি লেখার সময় এই ডক ফাইলে লেখার সময় আস্তে আস্তে নামতেছি। সো এই জিনিসটা বেসিক্যালি রিপোজিশনিং এর কনসেপ্টটা বোঝাচ্ছে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। সো এরপরে কি আছে, ফাইল অ্যালোকেশন মেথড। সো ফাইল অ্যালোকেশনের কাজটা বিভিন্ন ভাবে করা যায়। মানে ফাইল অ্যালোকেশন বলতে কি বোঝাচ্ছে, আফটার ক্রিয়েশন অফ এ ফাইল সিস্টেম allocates it in 2 steps. First, it divides the file into multiple equal size blocks, logical block বলছে 2 to the power n সংখ্যক। Then in order to store the data of each block permanently in the disk, it maps logical blocks to corresponding physical blocks or sectors, or allocate the logical blocks in the corresponding sectors. So এই জিনিসটা দুইবার লেখছে, এটা কেন স্লাইডে সমস্যা আছে। Size of the logical blocks and sectors are always equal. সো ওই যে বলছিলাম না যে যারা নাকি মানে ওএস ডিজাইন করছে, যে তারা হইতেছে বেসিক্যালি যেটা করছে যে ওএস এবং হার্ডওয়্যার লেভেলের কম্পেটেবল, মানে ধরেন আপনার যদি ফিজিক্যাল ব্লক যদি অড সাইজের হইতো, হ্যাঁ, ফিজিক্যাল ব্লকের সাইজটা যদি অড হইতো, আর আপনার লজিক্যাল ব্লকের সাইজটা যদি ইভেন হইতো, তাহলে এখানে একটা ঝামেলা হইতো না। ধরেন আপনার একটা ফাইল আছে 6 কিলোবাইট সাইজের, কিন্তু যারা হার্ড ড্রাইভ ম্যানুফ্যাকচারার তারা বলছে যে ভাই আমি এমন ভাবে সেক্টর ডিজাইন করব, এখানে সব সময় ধরেন লেটস সে 9 কিলোবাইটের একটা সেক্টর হবে, 1 কিলোবাইটের একটা সেক্টর হবে,
তারপরে আপনার হইতেছে 5 কিলোমিটার একটা সেক্টর হবে, কিন্তু এইটা যদি হয় তাহলে কি কম্পিটেবল হইলো ফাইলগুলোর ফিজিক্যাল ব্লক এবং হার্ডওয়্যারের যে সেক্টর ব্লক? সো এটা যেন কম্পিটেবল থাকে, সো এই জন্য বোথ এন্ডেই এটা 2n থাকে, বোথ লজিক্যাল ব্লকের ক্ষেত্রে এবং ফিজিক্যাল ব্লকের ক্ষেত্রে এই সেক্টরগুলোকে এইভাবে ম্যাপ করা থাকে। সো হ্যাঁ, কেউ কিছু বলবেন? স্যার স্যার আমাদের তো একটু পরে ক্লাস আছে, আর মানে আমার আছে, তো একটু যদি ফার্স্ট মানে শেষ করা যায় তাহলে একটু ভালো হয়, মানে বের হতে হবে। আপনার অ্যাটেন্ডেন্স দিতে হবে, মানে অ্যাটেন্ডেন্স দিতে হলে জাস্ট আমাকে একটু আপনার স্ল্যাক থাকলেই জাস্ট একটু নক দিয়ে দেবেন, ফাইন, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, প্রবলেম নেই। ওকে ঠিক আছে, ওকে। সো দেখেন আমি শেষ করে দিব 5-7 মিনিটের ভিতরে শেষ করে দিব ফর এভরিওয়ান, বলে রাখলাম আর কি। ঠিক আছে, বাট কারো যদি আরেকটু আর্জেন্সি থাকে বের হয়ে যেতে চান তাদের জন্য আমি জাস্ট বললাম যে তাহলে আমাকে একটু স্ল্যাকে নক দিয়ে রাখি। এনিওয়ে, সো সো যেটা হয় যে আমরা হইতেছে হার্ড ড্রাইভের ভিতর যখন ফাইলগুলোকে স্টোর করি, একটা হচ্ছে কন্টিজিয়াস অ্যালোকেশন আর একটা হচ্ছে নন কন্টিজিয়াস অ্যালোকেশন। কন্টিজিয়াস অ্যালোকেশন বলতে কি বোঝায়, কেউ বলতে পারবেন? এনিওয়ান, কন্টিজিয়াস অ্যালোকেশন কি? ট্রাই করেন, সমস্যা নেই। মানে কোথায় থাকবে স্যার ইনফরমেশনটা থাকবে, লোকেশনটা? সো আমি যদি একটু কন্টিজিয়াস অ্যালোকেশনটা একটু যদি বুঝাই, এই ছবিটাকে আরেকবার আমি যদি ইউজ করতে চাই, এই জিনিসটাকে আমি ইউজ করতে চাই, সো খেয়াল করেন তো, ধরেন আমি চাই হার্ড ড্রাইভের আমার হইতেছে একটা ফাইল আছে, 4টা চাঙ্কে ভাগ করা হয়েছে, লজিক্যালি 4টা চাঙ্কে ভাগ করছি, 1টা 2টা 3টা 4টা। যখন আমি হার্ড ড্রাইভে কন্টিনিউয়াস অ্যালোকেশন করব তখন আমি এমন জায়গা খুঁজে বের করব যেখানে পরপর 4টা সেক্টর ফাঁকা আছে। তো ধরেন 10 ফাঁকা আছে, এরপরে 11 ফাঁকা আছে, 12 ফাঁকা আছে, 13 ফাঁকা আছে। তো আমি কি করব, কন্টিনিউয়াসলি কি করব, প্রত্যেকটা চাঙ্কে প্রত্যেকটা লজিক্যাল ব্লককে প্রত্যেকটা ফিজিক্যাল ব্লকে ম্যাপ করে দিব। সো এই ব্লকটাকে আমি এখানে নিয়ে আসবো, তারপর এই ব্লকটাকে আমি এখানে নিয়ে আসবো, এই ব্লকটাকে আমি এখানে নিয়ে আসবো, লাস্টে এই ব্লকটাকে আমি এখানে নিয়ে আসবো। তো প্রত্যেকটা লজিক্যাল ব্লককে আমি কি করতেছি, ফিজিক্যাল ব্লকে কন্টিনিউয়াসলি বসাইতেছি। আমি অবশ্যই খুঁজে বের করতে হবে যে পরপর 4টা জায়গা কোথায় ফাঁকা আছে, এটা আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। বাট এটা কিন্তু সবসময় হবে না, পরপর 4টা মানে পাশাপাশি 4টা জায়গা ফাঁকা নাও থাকতে পারে। যখন ফাঁকা থাকবে না তখন আমরা যেটা করবো, তখন আমরা করবো নন কন্টিনিউয়াস অ্যালোকেশন। ঠিক আছে, যখন ফাঁকা থাকবে না, ধরেন এখানে 4টা জায়গা ফাঁকা নেই, কোথাওই পাশাপাশি 4টা জায়গা ফাঁকা নেই, তখন আমরা কি করব, এই যে এই এক্সাম্পলটা দেখছিলাম না, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটা রাখতেছি, দেখেন এই যে ফার্স্ট ব্লকটাকে আমি এখানে রাখছিলাম, তারপরে এই সেকেন্ড ব্লকটাকে আমি এখানে রাখছিলাম, থার্ড ব্লকটাকে আমি এখানে রাখছিলাম। তো এখানে কিন্তু নন কন্টিনিউয়াস, মানে কেউ কারোর সাথে পাশাপাশি অবস্থায় নেই। তো যখন পাশাপাশি অবস্থা থাকবে না তখন কিন্তু আমাকে নন কন্টিনিউয়াস ভাবে রাখতে হবে। ঠিক আছে, তো ধরেন এখন এখানে এই হার্ড ড্রাইভে কোথাওই কোনোভাবেই 4টা পাশাপাশি জায়গা নেই, তো তখন আমি কি করব, ধরেন এইখানে একটা জায়গা ফাঁকা পাইছি, এখানে এই চাংটাকে রাখবো, দেন এখানে একটা জায়গা ফাঁকা পাইছি, এখানে এই চাংটাকে রাখবো, হয়তো এখানে একটা জায়গা ফাঁকা পাইছি, এখানে একটাকে রাখবো, আর লাস্টলি এইখানে একটা জায়গা ফাঁকা পাইছি, এখানে এই ফাইলটাকে রাখবো। বাট আমরা অবশ্যই ওইটাকে এমন ভাবেই করবো যাতে একটার পর একটাকে খুঁজে পাওয়া যায়। যেমন লিঙ্ক লিস্টের কনসেপ্টটা কিন্তু নন কন্টিনিউয়াস অ্যালোকেশন, আপনাদের যদি মনে থেকে থাকে। আবার অ্যারে ডাটা স্ট্রাকচার কিন্তু কন্টিনিউয়াস অ্যালোকেশন, যদি মনে থেকে থাকে। আমি একদম একটা ছোট একটা ইজি এক্সাম্পল বলে দিলাম। সো লিঙ্ক অ্যালোকেশন, এই যে লিঙ্ক লিস্টের কনসেপ্টটা, লিঙ্ক লিস্টে কি বলতো যে মেমোরিতে কন্টিনিউয়াস অ্যালোকেশন সম্ভব না, তাই আমরা লিঙ্ক অ্যালোকেশন ইউজ করি। এরপরে হচ্ছে যে ইনডেক্স অ্যালোকেশন, ইউনিক্স ইনোড। সো নন কন্টিনিউয়াস অ্যালোকেশনের ভিতরে আমরা আসলে ইনডেক্স অ্যালোকেশনটা দিয়ে এখন আমরা একটু জাস্ট দেখবো যে নন কন্টিনিউয়াস অ্যালোকেশন ইনশিওর করার জন্য আমরা ইনডেক্স অ্যালোকেশনটাকে ইউজ করি। নেম অফ এ ফাইল alongside its attribute and index block number can be found from the directory where the file is stored. ঠিক আছে, সো আমরা যদি একটু আগে দেখে আসি জিনিসটা দেখতে কেমন হয় একটা ইনডেক্স অ্যালোকেশন, তাহলে আমাদের জন্য জিনিসটা ইজিয়ার হবে। সো দেখেন কি হইতেছে এখানে, এই 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 কন্টেনারটা দেখে ভাইবেন না যে এটা অনেক হাতি ঘোড়া কিছু, এটা জাস্ট একটা হার্ড ড্রাইভকে হইতেছে এইভাবে আঁকছে। আঁকার পরে দেখেন এই যে প্রত্যেকটা যে এখানে যে মার্ক করা আছে, এই যে এখানে যে প্রত্যেকটা 0 1 2 দেওয়া আছে, এগুলো হচ্ছে একটা সেক্টর। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা সেক্টর, এই প্রত্যেকটা নাম্বার ইয়ে হচ্ছে এক একটা সেক্টর। এই সেক্টর গুলোতে এখন কি করতেছে সে, দেখেন ইন্ডেক্স ব্লক নামে একটা জিনিস আছে, ডিরেক্টরি ফাইলের সাথে ইন্ডেক্স ব্লক নামে একটা জিনিস আছে। এই ইন্ডেক্স ব্লকে কি হইতেছে, 19 নাম্বার ইন্ডেক্সটাকে পয়েন্ট করতেছে। ঠিক আছে, এই যে 19 নাম্বার ইন্ডেক্স থেকে পয়েন্ট করতেছে, তার মানে হইতেছে এই ইন্ডেক্স ব্লকের মেইন কাজটা কি, যে
হার্ড ড্রাইভের যদি এই সেক্টরের কাছে আমি যাই, এই পার্টিকুলার 19 নাম্বার সেক্টরের কাছে যদি আমি যাই, তাহলে হইতেছে এই যে ফাইল যেটা জিপ নামে যে ফাইলটা আছে তার যেই পুরা ডেটা ওইটাকে খুঁজে পাওয়ার রাস্তাটা আমি খুঁজে পাবো, মানে সেই ম্যাপটা আমি খুঁজে পাবো। সো দেখেন এটা আবার হার্ড ড্রাইভের ভিতর উইদিন দা ফাইল ইটসেলফ, এই জিপ ফাইলের ভিতরে এই ইন্ডেক্স ব্লকটাকে দিয়ে দেওয়া আছে, ইন্ডেক্স ব্লকটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছে। সো প্রথমে হয়তো আমি খুঁজে পাইছি যে হার্ড ড্রাইভের আসলে ঠিক কোন জায়গাটায় গেলে কোন সেক্টরে গেলে এই জিপ ফাইলটাকে পাওয়া যাবে, কিন্তু এই জায়গায় আসলে কি আমি পুরো ফাইলটাকে খুঁজে পাবো 19 নাম্বার ব্লকে আসলে? কারণ আমি তো এখন আর কন্টিজিয়াস অ্যালোকেশন করতেছি না, আমি এখন করতেছি নন কন্টিজিয়াস অ্যালোকেশন, মানে সাইড বাই সাইড কোনো জায়গা নেই এরকম একটা জায়গায় করতেছি। তো এখন কি 19 নাম্বার ব্লকে আসলে কি আমি পুরো ফাইলটাকে খুঁজে পাবো এট এ টাইম? এই 19 নাম্বার ব্লকে কি পুরো ফাইলটা আছে? ইয়েস অর নো? না স্যার, একটা চাঙ্ক আছে। একটা চাঙ্ক না, মানে আমাকে জাস্ট ইনফরমেশন একটা অ্যাড্রেস দেওয়া আছে যে তুমি এই অ্যাড্রেসে গেলে 19 নাম্বার, এই অ্যাড্রেসে গেলে জিপ ফাইল সম্পর্কে কিছু, মানে জিপ ফাইলের ইনফরমেশন পাইতে পারো। এই 19 এসে দেখছি একটা টেবিলের মতো আছে, টেবিলের মধ্যে কিছু নাম্বার আছে 9, 16, 1, 10, 25, -1, -1, -1। সো আমি 19 এ যায় যখন বুঝলাম যে হ্যাঁ 19 এর ভিতর আসলে জিপ ফাইল সম্পর্কে কিছু তথ্য আছে, যে মিসিং পিস অফ পাজলের মতো কিছু টুকরা টুকরা ভাবে ডাটাটাকে 19 নাম্বার ফাইলের ডাটাটাকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। সো 19 এসে প্রথমে যখন যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে 9 কে পাইছি। সো আমি প্রথমে দেখলাম লেটস সে এই যে 9, ঠিক আছে, 9 এর ভিতরে একটা চাঙ্কে পাইছি। তারপরে দেখছি 16তে যায় 9 যে একটা চাঙ্কে পাইছি, ধরেন আমি ফাইলটাকে রিট্রিভ করতেছি, পুরো ফাইলটাকে রিট্রিভ করতেছি। সো 9 নাম্বার ব্লককে রিট্রিভ করলাম। তারপরে হচ্ছে 16টাকে হচ্ছে সেক্টর, এগুলা কিন্তু প্রত্যেকটা একটা সেক্টর হার্ড ড্রাইভের। আমরা কিন্তু এটা একটা হার্ড ড্রাইভের ডিস্ক স্পেস দেখতেছি, হ্যাঁ এটা কিন্তু হার্ড ড্রাইভের, অলরেডি আমি এটা বলে ফেলছি, ঠিক আছে ওকে। সো এরপরে কত আছে 16, আমি কিন্তু রিট্রিভ করার সময় ফাইলটাকে আবার রিকনস্ট্রাক্ট করে নিচ্ছি বিভিন্ন চাঙ্ক থেকে, বিভিন্ন সেক্টর থেকে তুলে নিয়ে। তারপর হচ্ছে 1 নাম্বার, এই যে দেখেন 1 নাম্বার ইন্ডেক্স যেটা আছে এখানে, এই যে 1 নাম্বার থেকে এটাকে নিতেছি। তারপরে নেক্সট আছে 10, এরপর আছে 25। সো আমি কনজিকিউটিভলি 10 এবং 25 কেও পিক করে নিলাম। সো পুরো ফাইলটা যখন আমি বানায় ফেলতে পারছি, মানে ফাইল সিস্টেম এটা করবে, এটা কিন্তু আবার আপনি করবেন না, ফাইল সিস্টেমই এই প্রত্যেকটা জিনিসকে এই প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা ফাইলের চাঙ্কে পিক করে নিবে, মানে ফিজিক্যাল ব্লক, চাঙ্ক বলতে একটা ফিজিক্যাল ব্লককে সে পিক করে নিবে লজিক্যাল ব্লক থেকে, লজিক্যাল ব্লক মানে সেক্টর থেকে, দেন পুরো ফাইলটা রিকনস্ট্রাক্ট করে আপনাকে কাছে, আপনি যদি রিড করতে চান ওই রিড করার অপশন ক্রিয়েট করে দিবে অথবা রাইট করার অপশন ক্রিয়েট করে দিবে। তো এই হইতেছে বেসিক্যালি ইন্ডেক্স অ্যালোকেশন, ঠিক আছে। ইন্ডেক্স অ্যালোকেশনের কিছু বেনিফিট আছে, সাপোর্টস র্যান্ডম অর ডিরেক্ট অ্যাক্সেস, মানে হইতেছে দেখেন যে আমার কিন্তু কোনো -1 গুলা কি, -1 হইতেছে যে এই এর মানে এই -1 দেখলে ফাইল সিস্টেম বুঝতে পারে যে ফাইলগুলো এইটুকু পর্যন্তই ছিল, -1 গুলোতে বোঝাচ্ছে যে এরপর আর কোনো ফাইল নেই। কারণ দেখেন -1 বলতে কিন্তু কোনো সেক্টর নাই এখানে, ঠিক আছে। -1 যখন ফাইল সিস্টেম রিড করে এন্ড অফ লাইন বুঝে যে ঠিক আছে এরপর আর কোনো ফিজিক্যাল ব্লক এই ফাইলের জন্য এক্সিস্ট করে না। সো -1 যদি কারো কনফিউশন থাকে এটা আমি একটু বলে দিলাম। তো কি বলতেছে, সাপোর্ট র্যান্ডম অর ডিরেক্ট অ্যাক্সেস, নো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তো এখানে কি বলতেছে খেয়াল করেন, আপনি কিন্তু চাইলেই যে কোনো সেক্টর ডিরেক্টলি রিড করতে পারেন। ধরেন আপনার মন চাইলেও আপনি শুরুতে 10 কে রিড করবেন, তারপরে হচ্ছে 1 কে রিড করবেন, কোনো সমস্যা নেই, আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারেন ফাস্টার অ্যাক্সেসের জন্য। কারণ অনেক সময় দরকার পড়তে পারে যে আমি ফাস্টার অ্যাক্সেস করব, ঠিক আছে। এই সুবিধাটা দিচ্ছে ইন্ডেক্স অ্যালোকেশন। নেক্সট কি দিচ্ছে, নো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। মানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বলতে আমরা যেটা বুঝি যে ধরেন লেটস সে, তো ধরেন সো ফিজিক্যাল ব্লকে আপনি একটা ডেটা বসাইছেন, ধরেন ডেটার সাইজ হচ্ছে এতটুকু, এই জিনিসটা হচ্ছে ডেটা। তো এখানে কিছু ডেটা স্পেস নষ্ট হওয়ার চান্স থাকে না, থাকে কিনা? কিন্তু ইন্ডেক্স অ্যালোকেশন করলে এই প্রবলেমটা হবে না, যে এই পুরাটাকে যদি আমি একটা সেক্টর ধরি, যে এই পুরাটা হচ্ছে একটা সেক্টর, হ্যাঁ এই সেক্টরের মধ্যে ডেটা আছে এতটুকু, আর বাকি এই জায়গাটা নষ্ট হচ্ছে, এই যে এখানে পুরা যেটা ভরাট করলাম এই জায়গাটা নষ্ট হচ্ছে, হ্যাঁ এই জায়গাটা নষ্ট হওয়ার যে ঘটনা, এই ঘটনাকে আমরা বলতেছি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। কোশ্চেন হচ্ছে যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কেন হয় না ইন্ডেক্স অ্যালোকেশনের ক্ষেত্রে? তার কারণ হচ্ছে আমি তো জানতামই যে এই 9 নাম্বার যে সেক্টর এটার সাইজ হচ্ছে লেটস সে 5 কিলোবাইট,
তো ফাইলের যখন চাংটা আমি পাঠাইছি এই 9 নাম্বার সেক্টরে, তখন আমি কি করছি, তখন আমি এনশিওর করছি যে আমি ঠিক এমন সাইজেরই ফিজিক্যাল ব্লক এই 9 নাম্বার সেক্টরে পাঠাবো যেটা নাকি 5 কিলোবাইট না বলি, কারণ এগুলো তো সব 2 টু দি পাওয়ার n সংখ্যক, সো কেউ কনফিউজ হতে পারে। সো এটা লেটস সে আমি 4 কিলোবাইটই বলি। সো আমি যখন এখানে এইখান থেকে যখন একটা ব্লককে ফিজিক্যাল ব্লককে পাঠাবো, আমি মেক শিওর করব এই ফিজিক্যাল ব্লকের সাইজও যেন 4 কিলোবাইটই হয়। সো স্পেস নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, যে একটা 4 কিলোবাইটের সেক্টরে যে অবশ্যই আমি একটা 4 কিলোবাইটের ফিজিক্যাল কি পাঠাবো, ফিজিক্যাল ব্লক, একটা লজিক্যাল ব্লককে আমি একটা 4 কিলোবাইটের ফিজিক্যাল ব্লকে ম্যাপ করব বা বসানোর ট্রাই করব। সো আমার এক্সট্রা স্পেস নষ্ট হওয়ার কোনো ঘটনা এখানে ঘটবে না। ঠিক আছে, এই জিনিসটাই বলতেছে যে নো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ইজ হ্যাপেনিং হিয়ার। আর ড্রব্যাক হচ্ছে পয়েন্টার ওভারহেড, মানে বারবার ওই যে পয়েন্টার করে খুঁজতে হইতেছে বিভিন্ন জায়গা থেকে, দেখেন লুক আপ করতে হইতেছে, টেবিলে দেখতে হইতেছে, দেন হার্ড ড্রাইভে দেখতে হইতেছে, এটা বোঝাচ্ছে মাল্টি লেভেল ইন্ডেক্স ওয়েন ফাইল ইজ টু লার্জ। সো দেখেন যে এরকমও হইতে পারে যে ফাইলটা এত বড় যে আপনার হইতেছে এই একটা ইন্ডেক্সে হবে না, আপনার হইতেছে লেটস সে এখানে আরেকটা ইন্ডেক্স ব্লক আছে 19 এর পরে, ধরেন এখানে লেখা আছে 20। সো এই 20 এর মধ্যে এরকম সিমিলারলি এখানে 19 এর জায়গায় এখন যদি 20 লিখে দেই, এবং এখানে 9, 16, 1, 10, 25 তো অলরেডি ইউজ। সো এখন হচ্ছে ধরেন 1, 4, 2, 7 এই ফাঁকা জায়গাগুলো, এই জায়গাগুলোতে ফাইলের বাকি পার্টটাকে বোঝাচ্ছে। সো একটা ফাইলে কিন্তু মাল্টিপল ইন্ডেক্স ব্লক থাকতে পারে, 19 এবং 20 এবং 22, 24 এরকম হতেই পারে। তো এই পর্যন্ত আজকে আমরা দেখলাম, এইটুকুই থাকুক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা বাকিটা দেখবো না, নেক্সট এর ক্লাসটা অফলাইন হবে। সো আপনারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। খান মোহাম্মদ মাহি, স্যার হুমায়রা রহমান ঐশী,